হাইলাকান্দি হজ ভবন চালু ও হজ কমিটি পুনর্গঠনের দাবিতে যুব ছাত্র পরিষদের অবস্থান ধর্মঘট। বহু প্রতীক্ষিত হাইলাকান্দি হজ ভবন শীঘ্রই চালু সহ জেলা হজ কমিটি পুনর্গঠনের দাবিতে বৃহস্পতিবার হজ ভবনের সামনে 3 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে জেলা সমিতি এবং বিভিন্ন আঞ্চলিক সমিতির কর্মকর্তারা হাইলাকান্দি হজ ভবন শীঘ্রই চালু করতে হবে। জেলা হজ কমিটি হাইলাকান্দি হজ কমিটি পুনর্গঠন করতে হবে, হাইলাকান্দি হজ ভবন নিয়ে রাজনীতি বন্ধ করুন ইত্যাদি নানা স্লোগান দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর বলেন, দীর্ঘদিন ধরে হাইলাকান্দি হজ ভবন কেন বন্ধ রাখা হয়েছে, এর পেছনে কি রহস্য রয়েছে। জেলা হজ কমিটির নিষ্ক্রিয়তাকে দায়ী করেন তিনি। শীঘ্রই যদি হাইলাকান্দি হজ ভবন চালু করা না হয় এবং জেলা হজ কমিটি পুনর্গঠন করা না হয়, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP আগামী দিনে আরও ভয়াবহ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না। এই দিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সিরাজুল ইসলাম লস্কর সহ প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তারা। অবশেষে হাইলাকান্দি সার্কেল অফিসার প্রতিবাদ স্থলে উপস্থিত হয়ে তাদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন এবং তাদের দাবি সম্বলিত স্মারকলিপি মজিয়ে দেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়া রিপোর্ট। হাইলাকান্দি হজ কমিটি হুঁশিয়ার, হাইলাকান্দি হজ কমিটির এখন একাত্মবাদ বন্ধ করো, হাইলাকান্দি হজ কমিটির এখন একাত্মবাদ বন্ধ করো। ইনকাব জিন্দাবাদ। হাইলাকান্দি হজ কমিটি হুঁশিয়ার, হাইলাকান্দি হজ কমিটি হুঁশিয়ার, হাইলাকান্দি হজ কমিটি হাই হাই, হাইলাকান্দি হজ কমিটি হাই হাই, হাইলাকান্দি হজ কমিটির এখন একাত্মবাদ বন্ধ করো, হাইলাকান্দি হজ কমিটি এখন একাত্মবাদ বন্ধ করো, হাইলাকান্দি হজ কমিটি নতুন নির্মাণ করবো লাগবে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জিন্দাবাদ। হাইলাকান্দি হজ কমিটি পূর্ণাঙ্গ গঠন করতে হবে, হাইলাকান্দি হজ কমিটি পূর্ণাঙ্গ গঠন করতে হবে, হাইলাকান্দি হজ ভবন চালু করতে হবে, হাইলাকান্দি হজ ভবন চালু করতে হবে। এইবার হজ যাত্রীদেরকে হাইলাকান্দি হজ ভবন থেকে বিদায় দিতে হবে। হাইলাকান্দি হজ কমিটির মর্ম তালিক বন্ধ করো। ইনকাব জিন্দাবাদ, ইনকাব জিন্দাবাদ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জিন্দাবাদ, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জিন্দাবাদ। হাইলাকান্দি হজ কমিটি পূর্ণাঙ্গ গঠন করতে হবে, হাইলাকান্দি হজ কমিটি পূর্ণাঙ্গ গঠন করতে হবে, হাইলাকান্দি হজ ভবন এবার চালু করতে হবে, হাইলাকান্দি হজ ভবন এবার চালু করতে হবে। এইবার হাইলাকান্দি হজ ভবন থেকে হজযাত্রীদেরকে বিদায় দিতে হবে, এইবার হজ ভবন থেকে হজযাত্রীদেরকে বিদায় দিতে হবে। হজ ভবন চালু না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। হাইলাকান্দি হজ কমিটির এখন একাত্মবাদ বন্ধ করো, হাইলাকান্দি হজ কমিটির এখন একাত্মবাদ বন্ধ করো। এবার হাইলাকান্দি হজ ভবন চালু করবো লাগিব, এবার হাইলাকান্দি হজ ভবন চালু করবো লাগিব, এবার হাইলাকান্দি হজ ইনকাব জিন্দাবাদ। হজ কমিটি হাই হাই। চাওক, আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতিয়ে আপোনালোকে জানে, আমি দীৰ্ঘদিনৰ পৰা এটা কথা কৈ আছিলো যে হাইলাকান্দি হজ ভৱন পূৰ্ণাংগ ৰূপ দিব লাগে, হাইলাকান্দি হজ ভৱন চালু কৰিব লাগে। কিন্তু হাইলাকান্দি হজ ভৱন তেওঁলোকে পূৰ্ণাংগ ৰূপ দিয়াৰ ক্ষেত্ৰত, হাইলাকান্দি হজ ভৱন চালু কৰাৰ ক্ষেত্ৰত হাইলাকান্দি জিলা উপায়ুক্ত, হাইলাকান্দি হজ কমিটি বিফল হৈছে, ব্যৰ্থ হৈছে, এই কথা ইতিমধ্যে স্পষ্ট হৈছে। আৰু এটা কথা আমি দীৰ্ঘদিনৰ পৰা কৈ আহিছিলো যে হাইলাকান্দি হজ ভৱন ভংগ কৰি নতুন হাইলাকান্দি হজ কমিটি ভংগ কৰি নতুন হজ কমিটি গঠন কৰাৰ ক্ষেত্ৰত জিলা আয়ুক্তগৰাকীক, কেন্দ্ৰীয় হজ কমিটিক মই আহ্বান জনাইছো। কিন্তু অতি শেহতীয়াকৈ ৰহস্যজনকভাৱে হাইলাকান্দি হজ কমিটি ভংগ নোহোৱাকৈ তেওঁলোকে হজ কমিটি পূৰ্ণাংগ গঠন নকৰিলে এটা কথা স্পষ্ট হ'ল যে আচলতে এই হজ ভৱন বা হজ কমিটিৰ কি ইমান একত্ববাদ আছে হাইলাকান্দিত, সেই কথা আমি বাৰম্বাৰ কৈ আছো। আৰু এটা কথা আজিৰ দিনত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে দাবী উত্থাপন কৰিছো যে অতি সোনকালে হাইলাকান্দি হজ কমিটি পূৰ্ণাংগ গঠন কৰিব লাগে। কাৰণ এগৰাকী ব্যক্তিয়ে হাইলাকান্দি হজ কমিটিত যে একনায়কত্ববাদ চলাইছে, মৈমতালি চলাই আছে,
যে হাইলাকান্দি হজ কমিটিৰ দ্বাৰা হজযাত্ৰীসকল সুৰক্ষিত নহয় বা বিভিন্ন সময় গুৱাহাটী যোৱাৰ পিছত হজযাত্ৰীসকলে ক্ষোভ প্ৰকাশ কৰে, পবিত্ৰ মক্কাত গৈ পেলাই সুখ প্ৰকাশ কৰে, যে এটা কথা প্ৰমাণ হয় যে হাইলাকান্দি হজ কমিটিৰ একনা একত্ৰবাদ বা হাইলাকান্দি হজ কমিটিৰ নেগলিজেন্সি, হাইলাকান্দি হজ কমিটিৰ হজযাত্ৰীসকলৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত বিফল হয়, ব্যৰ্থ হৈছে, একথা প্ৰমাণ হৈছে। আৰু আজিৰ দিনত এটা কথা স্পষ্ট জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৈ আহিছো যে হাইলাকান্দি অতি শীঘ্ৰেই হজ কমিটি নতুন গঠন কৰিব লাগে আৰু হাইলাকান্দি জিলাৰ হজ ভৱন তেওঁলোকে অতি শীঘ্ৰেই চালু কৰিব লাগে আৰু এইবাৰ হজযাত্ৰীসকলক হাইলাকান্দি হজ ভৱনৰ পৰা বিদায় দিবৰ কাৰণে তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। তাৰ লগে লগে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজিৰ দিনত এটা কথা স্পষ্ট, একদম খোলা কথা, যদিন অহা বছৰ এইবাৰ যদি হাইলাকান্দি হজ কমিটি নতুন গঠন নহয়, হজ ভৱনৰ পৰা হজযাত্ৰীসকল পবিত্ৰ মক্কাত নাযায়, হজ ভৱনত তেওঁলোকৰ ট্ৰেইনিঙৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয়, হজ ভৱনৰ পৰা তেওঁলোকে যদি সুযোগ সুবিধা নাপায়, কিন্তু হাইলাকান্দি হজ কমিটিৰ কোনো এখন ঠাইত এনেধৰণৰ কাৰ্যসূচী আমি কৰিবলৈ নিদিওঁ, আমি বাধা দিওঁ, সেই কথা আমি খোলাখুলিকৈ কৈ দিব খুজিছো। আৰু এটা কথা কৈ দিছো, হাইলাকান্দি জিলাত এগৰাকী ব্যক্তিৰ নেতৃত্বত যদি হজ কমিটি পৰিচালিত হয়, হাইলাকান্দিৰ মানুহে নামানে। এগৰাকী ব্যক্তিয়ে হজ কমিটিত একনা একত্ৰবাদী চলাব, তেওঁৰ ৰাজতন্ত্ৰ চলিব, ইয়াক সহ্য কৰা নহব, এই কথা আমি কৈ দিব খুজিছো। আমি নাম নকওঁ, আপোনালোকে ভালকে জানে। আৰু তেওঁ যদি শুনি আছে, এটা কথা স্পষ্ট, তেওঁ অতি সোনকালে এই হজ কমিটিৰ পদৰ পৰা পদত্যাগ কৰিব লাগে। আৰু তেওঁৰ যদি মান সন্মান নাথাকে হাইলাকান্দি হজ কমিটিত, তেওঁ একনা একত্ৰবাদগিৰি চলাব, সেই কথা স্পষ্ট হব। হাইলাকান্দি জিলা আয়োগ আজি এটা কথা আমি স্পষ্ট কৈছো যে আপোনালোকে এটা কথা জানে, হাইলাকান্দি জিলা আয়ুক্তগৰাকীক আমি বাৰম্বাৰ কৈ আছো যে হজ কমিটি নতুন গঠন হব লাগে, হজ কমিটি হজ ভৱন চালু হব লাগে, হজযাত্ৰী ইয়াৰ পৰা ট্ৰেইনিং লব লাগে, হজযাত্ৰী ইয়াৰ পৰা পবিত্ৰ মক্কালৈ যাব লাগে। কিন্তু অতি শেহতীয়াকৈ ৰহস্যময়ীভাৱে জিলা আয়ুক্তগৰাকীয়ে ইমান প্ৰতিবাদ, ইমান আন্দোলনৰ হুংকাৰ দিয়াৰ পিছত কি কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ নকৰে, না এইগৰাকী ব্যক্তিক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ ক্ষেত্ৰত জিলা আয়ুক্তগৰাকীয়ে আগভাগ লৈছে, সেই কথা ইতিমধ্যে স্পষ্ট কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছে। আৰু এটা কথা আমি কৈ দিব খুজিছো যে আজিৰ দিনত জিলা আয়ুক্তগৰাকী যদি ব্যৱস্থা গ্ৰহণ নকৰে, আহি থাকিব লগা সময়ত অনিৰ্দিষ্ট কালৰ জন্য হাইলাকান্দি জিলা হজ ভৱনৰ সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হ'ব, সেই কথা আমি সুকেনি প্ৰদান কৰিছো। তাৰ লগে লগে এটা কথা কৈ দিব খুজিছো যে তিনিগৰাকী সংখ্যালঘু বিধায়কে তেওঁলোকৰ নৈতিক দায়িত্ব যে হজযাত্ৰীসকলে কেনেধৰণে, আপোনালোকে জানে এইগৰাকী ব্যক্তিৰ ওপৰত বিভিন্ন সময় অভিযোগ হয়, প্ৰতি অভিযোগ হয়, কিন্তু জিলা আয়ুক্ত ইমান অভিযোগ পোৱাৰ পিছত এইগৰাকী ব্যক্তিক হজ কমিটিৰ পৰা কি কাৰণে আঁতৰাই ৰাখিব নোৱাৰে, সেই কথাবিলাকো ৰহস্যময়ী। অন্য হাতেদি জিলা আয়ুক্তগৰাকী যদি হাইলাকান্দি হজ কমিটিৰ চেয়াৰমেন হয়, তেনেহলে তেওঁ এটা কথা অনুভৱ কৰা উচিত আছিলে যে এটা বিশাল অট্টালিকা নিৰ্মাণ কৰাৰ পিছত এই অট্টালিকাখন কিয়ৰ কাৰণে হজযাত্ৰীসকলৰ কাৰণে মুকলি কৰি দিয়া নহয়, সেই কথাবিলাকো আজিৰ দিনত আটাইতকৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। তাৰ লগে লগে এটা কথা প্ৰমাণ হৈছে যে হজ ভৱন চালু কৰাৰ ক্ষেত্ৰত এটা ৰাজনীতি চলি আছে, আৰু সেই ৰাজনীতিৰ কাৰণে হজযাত্ৰীসকলে তেওঁলোকে এনেধৰণৰ সুযোগ সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আছে। আপোনালোকে যোৱাবাৰত দেখিছে হজযাত্ৰীসকলে গুৱাহাটীত গৈ পেলাই তেওঁলোকে খুব উজাৰিছে হাইলাকান্দি হজ কমিটিৰ এগেইনষ্টত, হাইলাকান্দি হজ কমিটিৰ বিৰুদ্ধে। কিন্তু তাৰ পিছতো হাইলাকান্দি হজ কমিটি পূৰ্ণাংগ গঠন কৰাৰ ক্ষেত্ৰত জিলা আয়ুক্তগৰাকীয়ে বা কেন্দ্ৰীয় হজ কমিটিয়ে এতিয়ালৈকে কি কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ নকৰে, সেই কথাবিলাকো আজিৰ দিনত প্ৰশ্ন উত্থাপন হৈছে। কিন্তু তাৰ সাথে সাথে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এটা কথা কৈছো যে এইবাৰ যদি হাইলাকান্দি হজ কমিটি পূৰ্ণাংগ গঠন নহয়, আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিম। আৰু হজ কমিটি হজযাত্ৰীসকলে যদি ইয়াৰ পৰা তেওঁলোকে পবিত্ৰ মক্কালৈ সুযোগ নাপায়, ইয়াৰ পৰা তেখেতসকলৰ ট্ৰেইনিঙৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয়, তেনেহলে হজ কমিটিয়ে কোনো এখন ঠাইত হজ ভৱন এৰি তেওঁলোকে কোনো ধৰণৰ মিটিং মেল কৰিব নোৱাৰে, সেই কথা আমি তেখেতসকলক সুখেনি প্ৰদান কৰিছো। আৰু তেওঁলোকে যদি কৰে, আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিম, এই কথা আমি কৈ দিব খুজিছো। সদ্য পুনরায় বিজেপি দলের যোগদানকারী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুক্রবার দুপুরে শিলচর ইটকলা রোডস্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। ওনার সঙ্গে সহযোগিতারাও উপস্থিত হন।
এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ সভাপতি অমিয়কান্তি দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা তাতে উপস্থিত ছিলেন। ঠিক আছে, যারা দলে খাবো লাগাইব, দলে তো খাবেন নির্দেশ দিব, মূলত যেটা আছে আমি যাই ভিডিও এটা তো হালকা যাওয়া আমরা এখন পুরা টোটাল জয়েন করাইনি যে শিলচর শহরে খালি বিজেপি দেখতে বাকি কার্যকতা জয়েন করাইনি কুয়ার ঘরে জয়েন তাপাঙ্গ সব জায়গায় জয়েন করাই হয় সব জয়েন করে পড়াই দিতাম দেখি সব একলে বলে তো আপনারা নির্বাচন পত্রিকা তো চলে, আমার তো পত্রিকা তো আমার পার্টি চেঞ্জ করো তথা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল মহাশয় গত 2021 নির্বাচনে উনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শিলচর থেকে। তারপর দল ওনাকে দলের যে সিস্টেমে ওনাকে করেছে, সাসপেন্ড করেছে। সাসপেন্ডটা পানিশমেন্ট নয়, বহিষ্কার নয়, সাসপেন্ড করেছে কিছুদিনের জন্য। আবার দলের সাথে ওনার হয়তো কথা হয়েছে, উনি দলে আবার ফিরে আসবেন। যেন আমার এখানে কোনো কিছু নেই। গুয়াহাটিতে হয়তো উনি দলের কাছে হয়তো অ্যাপিল করেছেন বা দলের ওনাকে জানলেন কি করেছে। আমার এখানে ওনার কোনো অ্যাপ্লিকেশন আসেনি বা উনি মত প্রকাশ করেনি এখানে। উনি গুয়াহাটিতে গেছেন, গুয়াহাটিতে উনি জয়েন করেছেন। যেহেতু রাজ্য কমিটির উনি জয়েন করেছেন, আমরা ওনাকে আমাদের কার্যকরী পুরোনো যেভাবে ছিল সেভাবে আমরা থাকবো। আগামী দিনে ওনাকে সাথে নিয়ে আমরা সবাই ইলেকশনে কাজ করবেন, উনিও কাজ করবেন। আর দল এমনি শক্তিশালী, ভারতীয় জনতা পার্টি এখন জয়েনও করাচ্ছে অনেক, কাজে দল এমনিতে শক্তিশালী আছে। উনিও জয়েন করেছেন, আরো হয়তো আমাদের লাভ হবে। ওনার সাথে যারা ছিল তারাও হয়তো দলে কাজকর্ম করবে। ওরা কি ওরা থেকে করার পরে ওদের এখন চিন্তা ভাবনা করবো এখন কি করা যায় না যায়, পরে আমরা চিন্তা ভাবনা মানে খুব শীঘ্রই কিছু হচ্ছে, খুব শীঘ্রই কিছু না। আমরা বসবো, আমাদের কোর কমিটি আছে, আমাদের মন্ডল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি, আমরা বসে আমরা সিদ্ধান্তগুলো নিব পরে দেখি করে। উনি আছেন, ওনাকে তো আমরা বরণ করেছি, আমার স্টেট কমিটি ওনাকে বরণ করেছেন, আমরা ওনাকে বরণ করলাম, এটা আমি কোনো দ্বিমত নেই। বাকি লোক সবাই তো বিজেপির কার্যকর্তা, কোনো কংগ্রেসে যায়নি ওরা, তো অটোমেটিক বিজেপির কাজ করবে। ওরা তো কোনো এখান থেকে ওনার সাথে ছিল, ওরা থাকতে পারে, একজন নেতার সাথে থাকতে পারে, এটা তো স্বাভাবিক, নেতা ওনার চয়েস থাকতে পারে। তো সেই চয়েস বলে যে ওনাকে ওরা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিয়েছেন, ওনাকে আমরা দল থেকে বার করিনি, কাউকে আমরা বার করিনি, ওনারা স্বেচ্ছায় রিজাইন দিয়েছেন। এখন ওনারা স্বেচ্ছায় এসে বলেন যে আমি আবার দলের কাজ করবো, ওনারা সবাই লিখিতভাবে আমাকে দেবেন, তারপর আমরা এটা নিয়ে বসে আমরা কোর কমিটি আছে নির্বাচন। তবে ওনাকে করতে হবে, ওনারা যখন স্বেচ্ছায় আমাকে দিয়েছেন রেজিস্ট্রেশন লেটার, আবার ওনারা স্বেচ্ছায় দিতে হবে আমাকে যে আমি আবার বিজেপি লিখিত আবেদন করতে লিখিত ওনাদের সাথে তো ইয়ে না করতে পারবো না, উনি তো জানিয়েছেন না। সেটা লিখিত হলে কি হবে, সবাই জানবে যে আমরা লিখিত হয়ে দিয়েছি। ধন্যবাদ। আজকের পরিপ্রেক্ষিতে আপনার কি বলা আছে? আপনার প্রত্যাবর্তন নিয়ে সভাপতি মহাশয় তো সবকিছু বলে দিলেন আর কি। না আপনি একটু বলুন। হ্যাঁ, আপনি দলীয় আপনার অনুভূতি এগুলো আমরা শুনতে। আবার ফিরে এলাম কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ে। তো সেটা আপনারা জানেন সবাই, কাহিনী এগুলি বলে লাভ নেই, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আবার পুরনো সবাইকে নিয়ে, নতুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি যে আমাদের যেটা লক্ষ্য এই মুহূর্তে লোকসভা নির্বাচন, এবং সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীকে মানে হ্যাট্রিক করতে চাই, তাকে নিয়ে তাকে আবার বসাতে চাই, প্রধানমন্ত্রী সহ দেখতে চাই, আমরা এটা সারা দেশ চাইছি। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী আসছেন গুয়াহাটিতে, প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। ভালো লাগছে এখানে এসে আসতে পারে। এখন দেখুন
দল ভারতীয় জনতা পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন 2015-তে, ভারতীয় জনতা পার্টি আমার মা। একটা প্রসঙ্গ ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন। তো আমাদের সকলের মা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসী, জননী জন্মভূমি তো আছেই মা, তারপর আমাদের শাস্ত্রে গোমাতাকে মা বলি। আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের মায়ের মতো দেখি। এখন অনেক সময় বিশাল পরিবার হয়ে গিয়েছে, প্রায় 20 কোটি সন্তান। তো অনেক সময় মার উপর রাগ করতেই পারি আমরা, বিভিন্ন কারণে রাগ করে ছেলেরা সন্তান অনেক সময় চলে যায়। আবার যখন মা যখন ডাকে, আদর করে, তখন তো সন্তান তো মুখ ঘুরিয়ে থাকতে পারে না, আসতেই হবে তাকে ঘরে, সেই মায়ের টানেই ফিরে মায়ের কুলে আসতেই হবে। তো ওই ফিরে এলাম, সবকিছু মানে আমার সেটা স্বাভাবিক, এটা আমার স্বাভাবিক জায়গা, স্বচ্ছন্দ জায়গা, স্বচ্ছন্দের জায়গা এটা। আর যে কদিন রাজনীতিতে থাকবো, আমরা সবাই মিলে দলকে, সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে দল যেভাবে নির্দেশ দেবে, সভাপতি মহাশয় আছেন এখানে, জেলা সভাপতি, তিনি যেভাবে নির্দেশ দিবেন, আমার রাজ্যিক কার্যকর্তারা যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা চলবো। আর সবাইকে নিয়ে চলবো, যাতে দেখুন এমনিতেই এখানে অবস্থা, সংগঠন সবসময় মজবুত। আমাদের কাছাড় জেলার সংগঠন হবে, এবং যেটা আজকে শুনলেন আরো কিছু, আজকে 200-250 জয়েনিং হবে। তো আমরা বিরোধী শূন্য করে ফেলতে চাই, এটাই আমাদের লক্ষ্য। বিরোধী শূন্য আমাদের লক্ষ্য। এই মুহূর্তে আর কোনো অপশন নেই। গতকাল গভীর রাতে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ক্যান্টিনে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। কৈলাসহর থানায় অভিযোগ দায়ের। জানা যায় যে গতকাল গভীর রাতে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ক্যান্টিনে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। জানা যায় যে প্রতিদিনের মতো আজ সকালবেলাও ক্যান্টিন খুলতে আসে সেই ক্যান্টিনের কর্মীরা। ওনারা এসে দেখতে পান যে ওনাদের ক্যান্টিনের দরজা তালা ভাঙা এবং ক্যান্টিনের ভিতরে জিনিসপত্র এলোমেলো, পাশাপাশি আলমারি ভাঙা। তারপর ওনারা দেখতে পান জলের মোটর থেকে শুরু করে ক্যান্টিনে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, পাশাপাশি ক্যান্টিনে থাকা নগদ প্রায় 3000 টাকা হাতিয়ে নেয় চোরের দল। এখন সবার প্রশ্ন হলো যে রাত্রিবেলা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও কিভাবে চুরিকাণ্ড সংগঠিত করলো চোরের দল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উক্ত বিষয় নিয়ে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এর আগেও এরকম 3 বার চুরিকাণ্ড সংগঠিত হয়েছে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ক্যান্টিনে। পাশাপাশি তিনি উক্ত বিষয় নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে তিনি আলোচনা করবেন। পাশাপাশি তিনি কৈলাসহর থানায় উক্ত বিষয় নিয়ে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেই ক্যান্টিনটি রোজ হেল্প এসএইচজি গ্রুপ চালাচ্ছে। এখন দেখার বিষয় হলো পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। আমরা তো এটা 26 জানুয়ারির উপলক্ষে থেকে সেকেন্ড সার্টিফিকেট হয়েছে, ফুল স্যাটারডে সব বন্ধ আসলো, 3-4 দিন বন্ধ। আমরা আজকে আইসি, আমার পর দেখি আমরা এই তালাটা ভাঙ্গা, এখানে তালা ভাঙ্গা, কিচেন রুমের তালা ভাঙ্গা, মোটর রুমের তালা ভাঙ্গা, সবকিছু ভাঙ্গা। আর তারপরে আমি তো এদিকটা ডোরাই সাইড খুলিয়া দেখি, চারিদিকে আমার পরে কোনো জিনিসই নাই, সিলিন্ডার নাই, মোটর নাই, কারেন্টের চুলা নাই, সবকিছু নাই। আর আগে আর বাড়ি চলে হয়ে গেছে। তখন স্যার, প্রিন্সিপাল স্যার, তারা আমাদের ডাল বাসনটি দিচ্ছে, কিছু আমরা হেল্প করছে। তারপরে অনেকদিন বন্ধ থাকার পরে তার স্যার তারা আমরা ডাকি আনে বাসন কিছু দেওয়ার পরে আমরা খুলছি। এখন আবার তারপরে স্যার তারা আবার মধ্যে ওই দিকে রাস্তা একটু বন্ধ করে দিছে। কিন্তু স্যার তারাও আমরা চেষ্টা করে মানে কেমনে ভালো চলতো এটা ক্যান্টিনটা, কিন্তু স্যার তারাও পারতেছে না, কে কেমন করতেছে। আমরা এইরকম কত টাকা নেব? আমরা টাকাটা নিচে 3000 টাকার মতো ক্যাশ। হ্যাঁ ক্যাশ। আমরা টাকা বেশি আসলো, 3000 টাকা আসলো, আমরা টাকা নিয়ে যাই। অন্যান্য সামগ্রী নিছে? হ্যাঁ অন্যান্য সামগ্রী আমরা সত্যিই নিছি। আমরা মেইন জিনিস সিলিন্ডার থেকে ধরিয়া। আপনি কি চাইতেছেন? তখন চাইতেছি আমি সব মানে যে সব কাজ করতে তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া। তারপরে আমরা এত গরিব মানুষ, আমরা কিভাবে বাঁচতাম, আবার কিভাবে এটা দিতাম, আমরা কিভাবে হেল্প পাই, এটাই আমরা চাইতেছি। আপনার নামটা? আমার নাম রূপা দত্ত। পুলিশে জানাইছেন নি? হ্যাঁ কল করেছি। তো গতকাল আজকে 10:30-11 নাগাদ আমাদের কলেজের ক্যান্টিন যারা চালান ওনারা এসে আমার কাছে কমপ্লেন করছেন যে ক্যান্টিনে জিনিসগুলো চুরি হয়ে গেছে।
এই নিয়ে আমাদের ক্যান্টিনে 3বার চুরি হলো। প্রথমবার চুরি হলো, আমরা ওদেরকে কিছু সাহায্য করলাম। দ্বিতীয়বার চুরি হলো, উপরে বিল্ডিংয়ের কিছু জায়গা আমরা সারাই করে দিয়েছি এবং কিছু কলেজ থেকে আমরা কিছু বাসনপত্র ওদেরকে আমরা সাহায্য করেছি। দ্বিতীয়বার আজকে আবার চুরি হলো। আজকে আমরা খবর পেলাম চুরিটা হয়তো গতকাল রাতে হয়েছে। এখন এটা তো সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাইট গার্ড কে ছিল স্যার? নাইট গার্ডকে আমরা খবর দিয়েছি, ওরা এখনই কিছুক্ষণের মধ্যে আসবে, এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমরা থানাতে একটা এফআইআরও করছি। কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর পাঠাচ্ছি। গুয়াহাটিতে কয়েক হাজার কোটি টাকার শিলান্যাসের সঙ্গে করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ ভার্চুয়ালের মাধ্যমে আগামী 4 ফেব্রুয়ারি শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সমষ্টির প্রস্তাবিত মেডিকেল কলেজ আগামী 4 ফেব্রুয়ারি ভার্চুয়ালের মাধ্যমে শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বৃহস্পতিবার সন্ধ্যা 6 ঘটিকায় রামকৃষ্ণনগর কলেজ রোড স্থিত নিজ বাসভবনে মেডিকেল কলেজে পুরো তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। সাংবাদিক সম্মেলনে ওনার সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি বিশ্বত সেন, রামকৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যান প্রতিমা নাথ, রামকৃষ্ণনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার, সৌরভ দাস ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, প্রীতম পাল জেলা পরিষদ সদস্য আশিস নাথ, বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত, শঙ্কর পাল, রিঙ্কুদেব, বিনায়ক চক্রবর্তী, নূপুর সাহা, যুব মোর্চা, মহিলা মোর্চা ও রামকৃষ্ণনগর বিজেপি মন্ডলের অন্যান্য সদস্যরা। নমস্কার সবাইকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। আজকে ডাকার মেন উদ্দেশ্য আপনারা জানেন, আমরা যারা রাতাবাড়ি তথা নতুন রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ, আমরা দীর্ঘদিন থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাতাবাড়িবাসীকে এবং রামকৃষ্ণনগর সমষ্টিবাসীকে আমাদের একটা স্বপ্ন দেখিয়েছিলেন। বিগত 2-3 বার ইলেকশনে প্রচারে এসে উনি বলেছিলেন যে আমি রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে মেডিকেল কলেজ দেব। আপনারা যা জানেন, এই মেডিকেল কলেজ নিয়ে অনেক কিছু হয়েছে এই দীর্ঘ 5, 6, 7 বছর থেকে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট অনেকে অনেকভাবে নিয়েছেন এবং সমষ্টির মানুষ অনেক সময় ভেবেছেন যে লেট হচ্ছে, দেরি হচ্ছে, বা আমিও প্রচারে গেলে, মিটিং মিছিলে গেলে অনেক বলতেন যে দাদা সত্যিকার অর্থে রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে মেডিকেল হবে কি হবে না। তো আমি সবাইকে বলতাম যে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ারে আমি যতদিন থেকে ওনাকে দেখছি, আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা বলেন তা উনি করেন। আজ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল ইতিহাসে উনি দীর্ঘদিন থেকে পলিটিক্স করছেন, বা আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন, উনি যা বলেছেন তা করেছেন। আর গত কয়েকদিন আগে আমি একবার বলেছিলাম যে প্রেস মিটে এমনি কয়েক মিডিয়া ভাই বন্ধুদেরকে আপনারা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে মেডিকেল কলেজ এমপি ইলেকশনের আগে হবে। আর গত মাসে টেন্ডার হয়েছে, গত 30 তারিখ টেন্ডার হয়ে যায়। আর গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন। আমাদের যত বিধায়ক আছেন সব বিধায়কদেরকে বলেন যে আমরা কালকে ভিডিও কনফারেন্সে থাকার জন্য। আমি কালকে ভিডিও কনফারেন্সে যখন থাকি তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এই মাসের 4 তারিখ আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজি আমাদের গুয়াহাটিতে আসবেন। আর এই গুয়াহাটিতে আসার পরে এই 4 তারিখে কয়েক হাজার কোটি টাকার শিলান্যাস করবেন। আর এই কয়েক হাজার কোটি টাকার শিলান্যাসের সঙ্গে আমাদের করিমগঞ্জ রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজেরও শিলান্যাস উনি গুয়াহাটিতে ভার্চুয়ালি করবেন, আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ। গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেন, পার্সোনালি বলেন যে রাতাবাড়ির যেহেতু মেডিকেল কলেজ হবে
4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যাতে আমরা এখান থেকে অনেক বেশি মানুষ যাই। তাই আমি আজকে আপনাদেরকে ডাকার একটাই কারণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রাতাবাড়ি বাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাতাবাড়িবাসীকে এত বড় একটা উপহার দিয়েছেন, এই রাতাবাড়ির মানুষ কখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে না। আপনারা জানেন এই মেডিকেল কলেজ নিয়ে কংগ্রেসী বন্ধুরা অনেক আন্দোলন করেছেন। কংগ্রেসীরা অনেক সময় বিভিন্নভাবে কেস মোকদ্দমা করেছেন যাতে রাতাবাড়ি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ যাতে না হয়। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর সমষ্টির প্রতি যে প্রেম ভালোবাসা উনি বারবার দেখিয়েছেন আর বারবার প্রমাণ করেছেন যে রাতাবাড়ির মানুষ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মন খুলে ভালোবাসে, এভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন খুলে রাতাবাড়ির জন্য রামকৃষ্ণনগর সমষ্টির জন্য ভালোবাসা দেখিয়েছেন। তাই আমি আবারও আমাদের রাতাবাড়ির পক্ষ থেকে এবং আমার বিধানসভার পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলার পক্ষ থেকে এবং বরাকবেলির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে বরাকবেলির প্রতি ওনার যে প্রেম, বরাকবেলির প্রতি যে ওনার যে ভালোবাসা, বরাকবেলির মানুষের যাতে ডেভেলপমেন্ট হয়, এই যে বারে বারে যে ভালোবাসা প্রেম দেখিয়েছেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি আপনাদের মাধ্যমে আমাদের বরাকবাসী তথা আমার রামকৃষ্ণনগর সমষ্টির সবাইকে আমি বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় যখন আমাদের এই রাতাবাড়ি সমষ্টিতে আসবেন, আমরা যাতে বিপুল ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিতে পারি। আমরা যাতে যেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আমরা যাতে সবাই ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী না হলে আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হতো না। আপনারা জানেন আইনি অনেক জটিলতা ছিল। কংগ্রেসী বন্ধুরা আপনারা জানেন কমলাক্ষ দেব পুরকাইস্তর থেকে ধরে যুব করিমগঞ্জের কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে ধরে এর লোকাল যারা কংগ্রেসের লিডারশিপ আছেন সবাই মিলে যাতে রামকৃষ্ণনগরে রাতাবাড়িতে মেডিকেল কলেজ না হয় তার বিরোধিতা করেছেন। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ দিয়েছেন, শুধু দেননি, আগামী দিনে 4 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটা শিলান্যাস হবে। এর থেকে বড় আমি মনে করি পাওনা আমাদের আর কিছু হতে পারে না। আর এই মেডিকেল কলেজ হওয়ার সঙ্গে সঙ্গে রাতাবাড়ির মানুষের যে একটা স্বপ্ন ছিল, দীর্ঘদিন রাতাবাড়ির মানুষকে কংগ্রেসীরা স্বপ্ন দেখিয়ে ভোট নিত, বলতো ইলেকশন আসলেই রাতাবাড়ি এসে বিভিন্ন ভাবে কংগ্রেসী লিডাররা যে সোনার রাতাবাড়ি বানাবো, সোনার রাতাবাড়ি বানাবো, সোনার রাতাবাড়ি বানাবো। সত্যিকার অর্থে তো সোনার রাতাবাড়ি হয়নি। কংগ্রেস আমলে রাতাবাড়িটা ছিল একটা অরাজকতার জায়গা, এখানে চুরি ডাকাতি কিডন্যাপিং রাস্তাঘাটের অবস্থা একদম বাজে, বলতে একদম বাজে অবস্থা ছিল। আর সত্যিকার অর্থে যে সোনার রাতাবাড়ির যে স্বপ্ন, এই সোনার রাতাবাড়ির স্বপ্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে পূরণ হচ্ছে। আর 4 তারিখের এই শিলান্যাসের মাধ্যমে আমাদের সোনার রাতাবাড়ির স্বপ্ন। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সেবা প্রকল্পের 2023-2024 ইংরেজি বর্ষের সপ্তাহব্যাপী বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয় বুধবার তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে। এই শিবিরের অঙ্গ হিসাবে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন হয় বিদ্যালয়ে। এই রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিদ্যালয়ের অধ্যক্ষ বিষ্ণু রায়, দেববর্মা সহ প্রমুখরা তাতে উপস্থিত ছিলেন। বাবা কত বছর কতবার ফার্স্ট টাইম ভয় লাগছে নি তুমি এনএসএস করো প্রতি বছরের এবারও কবি নজরুল বিদ্যাভবন এনএসএস এর 7টি প্রশিক্ষণ শিবির চলবে। তোমরা তাতে অংশগ্রহণ করবে।
এবং আমরা যে আজকের যে কাগজটি আমাদের দেওয়া হয়েছে আমি দেখেছি প্রত্যেকটি বিষয় অত্যন্ত সুন্দর। পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, স্বচ্ছ ভারত অভিযান করা, সেখানে মন্দির পর্যন্ত রাখা হয়েছে, সর্বপরিকারী মন্দির, বাজারকে রাখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। সেখানে স্বচ্ছ ভারত প্রোগ্রাম করবে, রক্তদানের মতো মহৎ দান তোমরা করেছো, অঙ্গীকার করেছো যে নট ফর মি বাট ইউ, এই অঙ্গীকারে আছে মানুষের কল্যাণে আজকে তোমরা রক্তদান করেছো। এখানে আমার খুব ভালো লেগেছে, এমন একটি দু তিনটি বিষয় আছে, যেমন মোটিভেশনাল ক্লাস নেবেন মনোরঞ্জন স্যার, এর চেয়ে ভালো মোটিভেশন সময়ে আমার মনে হয় আমরা সঠিক সময় ওনাকে পেয়েছি। ভালো লাগছে ক্যারিয়ার কাউন্সিল হবে, যেটা করবে ইনফাই ইউনিভার্সিটি। আমার ভালো লেগেছে আরেকটি বিষয়, আমাদের ম্যাডাম গীতা সম্ভবত তিনি, আমি কোথাও দেখেছি যে ওনার একটা আজকের দিনেও বন সুরক্ষা নিয়ে স্যার রাখাল স্যার বলবেন, এই বিষয়গুলি এত সুন্দরভাবে সাজানো, সড়ক সুরক্ষা, একটু আগে আমি নিজে আলোচনা করলাম, অ্যাডভোকেট ভিলেজ এতদিন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এক একটা ভিলেজ এবং তার ডেভেলপমেন্ট করছে। আজকে আমাদের ছেলে মেয়েও পিছিয়ে নেই, অ্যাডপ্টার ভিলেজে যাবে, দুস্থদের পড়াশোনার সামগ্রী দেবে, এর চেয়ে ভালো কাজ হতে পারে না। এত সুন্দর সুন্দর বিষয় এখানে রাখা হয়েছে, যেগুলি একটা মেসেজ এই সোসাইটিতে দেবে। খুব ভালো ভালো সঙ্গীত যারা আজকে সিলেকশন করেছে যে শিল্পীরা, সেটাও আজকের অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক, বিষয়গুলি মন কেড়ে নিয়েছে। বরাবর কবি নজরুল বিদ্যাভবন ভালো প্রোগ্রাম করেছে, সেটা কালচারালি হোক, সেটা আমাদের এই প্রোগ্রামই হোক, এনএসএস প্রকল্পের প্রোগ্রামই হোক, বরাবর খুব ভালো প্রোগ্রাম করে। এবং তেলিয়ামুড়া অ্যাকচুয়ালি তেলিয়ামুড়া রিচ ইন কালচার, এত ভালো ছেলেমেয়েরা পারফরমেন্স করে, যোগা বলুন, খেলাধুলা বলুন, গান বাজনার নৃত্য, প্রত্যেকটি বিষয়ে এত পারদর্শিতা। আমি প্রত্যেকটি ছেলে মেয়েকে মনের অন্তর থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি পরবর্তীদের কাছে আশীর্বাদ করবো তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছো। শুধু একটি কথা বলবো, জীবনে 3D is very important. আমরা 3D সিনেমা দেখি, but 3D is very important. কি? ডিটারমিনেশন, আমার লক্ষ্য কি, ডিসিপ্লিন। ডিটারমিনেশনে যে প্রশ্ন দেবে, আমার ডিসিপ্লিন লাগবে, আমার ডেডিকেশন লাগবে। ডিসিপ্লিন, ডেডিকেশন টু অ্যাচিভ দ্য ডিটারমিনেশন। তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে জীবন মরণ কামড় দিয়ে লেগে পড়ো জীবনের শৃঙ্খলা বোধের মাধ্যমে। কলেজ নির্বাচন যেন এখন উৎসবে পরিণত হয়, নেই কোনো আগের পরিবেশ। প্রতি দলীয় প্রার্থী সহ কর্মীদের মধ্যে উৎসাহ অত্যধিক পরিলক্ষিত করা যায়। হয়তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমতীর্থ, নয়তোবা এনএসইউআই অন্য কোনো সংগঠন সমতীর্থ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবিভিপি, এনএসইউআই ইত্যাদি সংগঠনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দলীয় ঝান্ডাসহ র্যালি বের করেন প্রতিটি সংগঠন। উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 5 ফেব্রুয়ারি। সিট রয়েছে 14টি।
Long live! Long live! Long live! बोलो बोलो भारत माता की जय वंदे मातरम वंदे मातरम 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 वंदे मातरम সকল করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নমিনেশন র্যালিতে পার্টিসিপেট করার জন্য। আর সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী 5 ফেব্রুয়ারি আমাদের করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে। সবাইকে একান্তভাবে কামনা করছি নিজের ভ্যালুয়েবল ভোটটা যাতে একটা সঠিক ক্যান্ডিডেটকে দিয়ে জয়যুক্ত করার জন্য। আর আমরা বলতে চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন মাঠে নেমেছে তো এটা রেজাল্ট বেরিয়ে গেছে যে আমরা ফুল প্যালেনে আবার আমাদের ইউনিয়ন বডি আসছে। আপনারা বিগত দিনে দেখেছেন 2014 পরে যতটি নির্বাচন হয়েছে সবগুলোর মধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়যুক্ত হয়েছে। আর আমরা আশাবাদী ছাত্ররা আমাদের সাথে এতই আমাদেরকে চায় আর কি, বিদ্যার্থী পরিষদের ইউনিয়নকে চায়। আমরা আশাবাদী যে এইবারও 5 ফেব্রুয়ারিতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। বলো বলো ভারত মাতা কি জয়, বলো বলো ভারত মাতা কি জয়, মাতা কি জয়, মাতা কি জয়। স্টুডেন্টস পাওয়ার, নেশনস পাওয়ার, স্টুডেন্টস পাওয়ার, নেশনস পাওয়ার। ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি, ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি। বলো বলো ভারত মাতা কি জয়, মাতা কি জয়, মাতা কি জয়। জয়প্রকাশ বলো। আজকে আমরা করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন 2023-24-এর জন্য নমিনেশন সাবমিট করেছি আমাদের করিমগঞ্জ কলেজের রিটার্নিং অফিসার ম্যাডাম কৃষ্ণ সুলতানা ম্যাডামের কাছে। আমরা আজকে অনেক খুশি যে আমরা অনেক দিন পরে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমাদের করিমগঞ্জ কলেজের প্রধান অধ্যক্ষ স্যার এবং করিমগঞ্জ কলেজের সকল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা নমিনেশন সাবমিট করতে আসার সময় আমরা মা কালীরও আশীর্বাদ নিয়ে এসেছি। আমরা বাঙালি সমাজের ছাত্রছাত্রীরা তার পরিচয় আপনারা এই গামছা থেকে পাবেন, যা আমাদের পরিচয়। আজকে আমরা নমিনেশন সাবমিট করেছি। আর আগামী 5 তারিখ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আমি আশাবাদী সকল ছাত্রছাত্রীরা ওদের রাইটসটা এক্সারসাইজ করবে এবং সঠিক জায়গায় ভোট দিতে ওরা সক্ষম হবে। এবং 6 তারিখ ভোট থেকে আমি সকল ছাত্রছাত্রীদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আপনারা সবাই এসে করিমগঞ্জ কলেজে 5 তারিখ ভোটটা দেবেন এবং সুন্দর এবং সুস্থ পরিবেশ বাতাবরণ সৃষ্টি করতে আপনারা সহযোগিতা করবেন। বলে বলে ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। আমরা টোটাল 14টা পোস্টে আমরা নমিনেশন দিই। মেইন ইস্যু কি দাদা এবারে ইলেকশনে? মেইন ইস্যু তো দাদা আমরা তো প্রথমে যে ভোটার আইডি
গেটটা হইতো, মর্নিং শিফটের ড্রেসটা বদলিত, এরপরে দিয়ে করিমগঞ্জ কলেজের সেন্ট্রাল লেভেল অডিটোরিয়ামটা হইতো, করিমগঞ্জ কলেজের মানে ইনফ্রাস্ট্রাকচারটা যেগুলো আছে এগুলো আমরা আরো এক্সপ্লেন করতাম। সেই হোস্টেলের অনেক ধরনের ইস্যু আছে, এগুলো হইতো। আমরা 5 বছর ধরে অ্যানুয়াল ফেস্টিভ্যাল না, ম্যাগাজিন পাইলাম না, এগুলা জিনিস আমরা করাইমো। অ্যানুয়াল ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম আমরা করাইমো, কলেজের গেট করাইমো, সেন্ট্রাল লেভেলে আমরা একটা ওয়াইফাই সিস্টেম করাইমো, করিমগঞ্জ কলেজের লাইব্রেরিটা আমরা কম্পিউটারাইজ দিয়ে মডার্নাইজ করাইমো, করিমগঞ্জ কলেজের হোস্টেল অব্দি আমরা এনসিসি গেট থেকে একটা পিচ রাস্তা হয়তো ব্লক রাস্তা আমরা করাইমো, করিমগঞ্জ কলেজের জিম ওপেন করাইম, 5 বছর ধরে জিম বন্ধ, করিমগঞ্জ কলেজের মধ্যে 5 বছর ধরে স্টুডেন্টসরা এডমিশন নেন, পয়সা দেড় পার, সেই ফেসিলিটিস গুলো পান না। এই টাকাটা আমরা সঠিক জায়গায় ইউটিলাইজ করবো আর ট্রান্সপারেন্সি রাখার জন্য আমরা নোটিশ করে রেগুলারলি আমরা মানে এগুলো জিনিসের যাই হয় বিল হয় সবকিছু আমরা ট্রান্সপারেন্সি রাখবো স্টুডেন্টসের সাথে। আমরা আরো অনেক মুদ্রা আছে, যেমন কি আমরা করিমগঞ্জ কলেজের মধ্যে এই বছর এডমিশনের সময় 100 টাকা ফিস বাড়ানো হয়েছে, এই ফিসটা আমরা কমানোর চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের এক্সামের সময় সেন্টার ফিস জমা দেওয়া হয়, এটা আমরা একটু কমানোর চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের মধ্যে আরো অনেক ইস্যু আছে যেগুলো ছাত্রছাত্রীরা বাইরের থেকে আয়, তারা হোস্টেলের সিট ক্যাপাসিটি কমের কারণে তারা করিমগঞ্জ কলেজের হোস্টেলে অ্যাপ্লাই করলে সবে চান্স হয় না। তো করিমগঞ্জ কলেজের হোস্টেলের মধ্যে আমরা মানে আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের যে আমরা পুষ্কুনিটা আছে, পুষ্কুনিটার থেকে জল অনেক মানুষের নেয়, কিন্তু করিমগঞ্জ কলেজের যে পুষ্কুনিটার জল যদি আমরা নেওয়া বন্ধ করে দিই, এটার মধ্যে মাছ পালা এলগি দিই, এগুলোর থেকে আমরা করিমগঞ্জ কলেজে অনেক ইনকাম জেনারেট হবে, এটা আমরা কলেজের ডেভেলপমেন্টের লিগে আমরা কাজে লাগাইতে পারবো। করিমগঞ্জ কলেজের মধ্যে আমরা যদি জয়ী হই বা না হই, একটা জিনিস আমরা মানে প্রমিস করলাম যে করিমগঞ্জ কলেজের গার্লস কমন মধ্যে মেয়েরাকে ঢুকতে পারেন, অনেক বাচ্চার নোংরা গন্ধ। করিমগঞ্জ কলেজের গার্লস কমন রুমে একটা আমরা ফিমেল ক্লিনার অ্যাপয়েন্ট করার লেগে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে অলরেডি মাতি লাইছি। করিমগঞ্জ কলেজের গার্লস কমন রুমের মধ্যে একটা ফিমেল ক্লিনার একটা আইব, আর এটা করিমগঞ্জ কলেজের মধ্যে প্রিন্সিপাল স্যারে এটা আমরা রাইটস দিয়া দিলেছি। করিমগঞ্জ কলেজের মধ্যে গেটটা হইতো অনেক ইস্যু আছে, এর মধ্যে করিমগঞ্জ কলেজের যে প্রিভিয়াস আপনারা ইতিহাস উঠাই দিকে লিখবা, করিমগঞ্জ কলেজের যদি ইটিতে এনএসওই নাম লেখা আছে এইগুলা যদি আপনারা উঠে দেখবেন আপনারা দেখবা করিমগঞ্জ কলেজের মানে যেগুলো ছাত্ররা 27 তারিখ মাইর গেছিল, এই 27 তারিখ যারা মানে মারছে তারাও এবিপি করে, এবিপি থেকে আজকের দিনে তারা এবিপি থেকে বার করে দিচ্ছে, এবিপি তারা ওখানে তারা লগলিয়া ঘুরে। 7 অক্টোবর আমার উপরে যে অ্যাটাক হয়েছিল শিববাড়ি রোড, যে সময় ছাত্ররা আমার উপরে অ্যাটাক করছে তারা 12 দিন জেল কাটছে, জেল কাটার পরেও আজকের দিনেও তারা এবিপির লগে ঘুরে। তার মানে কিটা বুঝায় যে এই সকল ছাত্ররা এবিপি তারা লগে রাখে, ফালিয়া রাখে, তারা আশ্রয় দেয়। আবার আমার হসপিটালে গিয়া ফটো উঠিয়া স্ট্যাটাসও লাগা উই আর অল উইথ ইউ, মানে দেখায় সিম্পথি আমার লগে। আবার আমার যে মারছে এরা লগে এরা আবার ঝগড়া করছি, আমরা এবার জিতবো, আমার বিশ্বাস ছাত্ররা আমরা লগে আছে। আমরা জিতার পরে যেগুলাও মানে এতদিনে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার কথা আসলো এগুলো আমরা করবো। গেট থেকে দড়িয়া কলেজের মাঠ, মর্নিং শিফট, পরে দিকে এডমিশনের যেগুলো আমরা পয়সা যেগুলো কইছি বছর বাড়াই দিচ্ছি এগুলো আমরা কমানোর চেষ্টা করবো। আরো ম্যানিফেস্টো আছে আপনারা পাইয়াছি বা কইতে গেলে অনেক কিছু করার আছে, বাট আমরা বিশ্বাস যে স্টুডেন্টরা আমরা ভোট দিব আর জয়ী করবো। তো আজকে আমরা আমাদের নমিনেশন দিলাম, আমরা 14 জন ক্যান্ডিডেট। তো এখন আমাদের অনেক কিছু আছে যেটা আমরা আছে যেগুলো আমরা কাজ করবো আমাদের ওইটার মধ্যে, যেমন অনেক কিছু আছে বললাম। কিছু জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে মেজর যেগুলো আমাদের কলেজে গেটের ফান্ড আসে, কিন্তু এগুলো কোথায় যায় বা যেহেতু ইউনিয়ন বডি নাই তাই এগুলো কোনো ইউজ হয় না। তো এবার ইউনিয়ন বডি হওয়ার পরে আমাদের কলেজে একটা ভালো বড় করে গেট বানানো হবে, প্লাস জিম বন্ধ গত 5 বছর থেকে। 5 বছরে 100 টাকা করে ছাত্ররা এডমিশনের সময় দেয় জিমের জন্য। 3000 ছাত্র যদি 100 করে দেয় 3 লাখ টাকা, 5 বছরে 15 লাখ টাকা কোথায়? এগুলো কোনো জবাব নেই, কেন কি ইউনিয়ন বডি নাই 5 বছর তৈরি করে। জয় নিয়ে কতটুকু আশা করবে? জয় নিয়ে আমরা যেহেতু কাজ আগে আমাদের যারা দাদারা ছিল, যারা জিএস ছিল, যাদের ইউনিয়ন বডি ছিল এনএসওয়ে, ওরা কাজ করে গেছে অনেক কিছু, সাইকেল স্ট্যান্ড করে বাংলা ডিপার্টমেন্ট, অনেক কিছু কাজ করে গেছে। ছাত্ররা দেখেছে কিরকম এনএসওয়ে ক্যান্ডিডেটস কাজ করে। আমরা জেনুইনলি আমরা কি কি কাজ করব, ঠিক আছে, ওইগুলো আমাদের পুরো লিস্ট আছে, অনেক কিছু আছে বলে আমাদের। তো স্টুডেন্টরা জানে, স্টুডেন্টরা বিশ্বাস করে, তাই আমরা পুরো কনফিডেন্স আমরা জিতব। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে বিধায়কের উদ্যোগে রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দিরে পূজা অর্চনা ও যজ্ঞ অনুষ্ঠান হয়। হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন
বিধায়ক যুব মোর্চার কর্মকর্তারা। বৃহস্পতিবার আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টি বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে সকাল 11 ঘটিকায় রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দিরে এক পূজা অর্চনা ও যজ্ঞর অনুষ্ঠান হয়। এ পূজা অর্চনায় সামিল হন বিধায়ক সহ রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের বিভিন্ন কর্মকর্তারা। এদিন প্রথমে রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়, এরপর যজ্ঞ হয়। যজ্ঞ শেষ হওয়ার পরে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিধায়ক সহ মণ্ডল যুব মোর্চার সদস্য ও মণ্ডলের অন্যান্য কর্মকর্তারা রোগীদের মধ্যে ফল বিতরণ করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে। আমরা মুখ্যমন্ত্রীর জন্মদিন আছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, জন্মদিন উপলক্ষে যুব মোর্চা আপনারা ফল ডিস্ট্রিবিউশন করে, বুঝছেন? বিদ্যুৎ কিনা হয়েছে आज हमारा मुख्यमंत्री का जन्मदिन है, इसलिए युवा मोर्चा से आप लोग को फल डिस्ट्रीब्यूट कर रहा है हॉस्पिटल में, है? ठीक है। আপনারা ফল ডিস্ট্রিবিউট করেন, হ্যাঁ? जिया बड़ा ब्रिज अभी इट्स नॉट पार्ट ऑफ द सिस्टम।
लाख में जो बात किया था उससे क्या हुआ अल्टीमेटली? तो सर वही है कि मतलब एजुकेशन कंप्लीट हुआ कि नहीं आप ये तो हुआ है, मैं खुद जाके आया था। बट सर इस पे जिया बराली ब्रिज इज नॉट इंक्लूडेड। हमें बोलना नहीं है इसमें, स्टेट का ही बोलना, बट उसको बोलो कि इनक्लूड। সাংবাদিক বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকক প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ অসম ভ্ৰমণ উপলক্ষে অৱগত কৰিবলৈ মই আপোনালোকক আমন্ত্ৰণ কৰিছিলোঁ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অহাকালি গুৱাহাটীত নিশা 7:30 বজাত অৱতৰণ কৰিব। নিশাটো তেখেতে আমাৰ ৰাজ্যিক অতিথিশালাত কটাব আৰু কালি নিশা তেখেতৰ চৰকাৰী কাৰ্যসূচী নাই যদিও ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিটো কোৰ কমিটি, ৰাজ্যিক কোৰ কমিটি, সেই কোৰ কমিটিৰ সৈতে তেখেতে এটা আলোচনাত মিলিত হ'ব আৰু তাৰ পিছত নিশা তেওঁ ৰাজ্যিক অতিথিশালাত কটাব। তেখেতৰ যিটো প্ৰধান চৰকাৰী কাৰ্যসূচী আছে, সেই চৰকাৰী কাৰ্যসূচীত দিনৰ 11:30 বজাত গুৱাহাটীৰ খানাপাৰা খেলপথাৰত, ভেটেনাৰী খেলপথাৰত তেখেতে অসমবাসী ৰাইজক সম্বোধন কৰিব আৰু ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ কেইবাটাও প্ৰকল্পৰ শুভ উদ্বোধন কৰিব। ৰাজ্য চৰকাৰৰ উদ্যোগত হ'বলগীয়া প্ৰজেক্ট কেইটাৰ বিষয়ে মই আপোনালোকক অৱগত কৰিব খুজিছোঁ, যাতে এটা সম্যক ধাৰণা হয় যে কোনকেইটা প্ৰকল্প তেখেতে শুভ উদ্বোধন কৰিব। প্ৰকল্প কেইটাৰ আমি অডিঅ' ভিজুৱেল আপোনালোকক দেখুৱাম, যাতে আপোনালোকে অনুভৱ কৰিব পাৰে যে কেনেকুৱা ধৰণৰ কাম বা কৰ্মযজ্ঞৰ তেখেতে সূচনা কৰিব। প্ৰথম যিটো আঁচনি PM ডিভাইন, যিটো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উত্তৰ পূৰ্বৰ কাৰণে আৰম্ভ কৰিছিলে, সেই PM ডিভাইন আঁচনিৰ অধীনত আমি মা কামাখ্যা দিব্যলোক পৰিযোজনা, যাক চমুকৈ কামাখ্যা কৰিডৰ বুলি কম, সেই কামাখ্যা কৰিডৰৰ তেখেতে আধাৰশিলা স্থাপন কৰিব আৰু এই প্ৰকল্পৰ ব্যয় 498 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে আৰু এই সমুদায় ধন PM ডিভাইন আঁচনিৰ জৰিয়তে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা ৰাজ্য চৰকাৰে লাভ কৰিব। মাটি অধিগ্ৰহণ আদি কৰাৰ নামত কিছু অতিৰিক্ত ধন খৰচ হোৱাৰ সম্ভাৱনা আছে, যি ৰাজ্য চৰকাৰে বহন কৰিব। মই কৰিডৰটো আপোনালোকক ভিডিঅ'ৰ জৰিয়তে অলপ পিছতে দেখুৱাবৰ বাবে যত্ন কৰিম। আপোনালোকে জানে যে গুৱাহাটী বিমানকোঠৰ এটা নতুন টাৰ্মিনেল নিৰ্মাণ হৈ আছে আৰু এই টাৰ্মিনেলটো উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে এটা গৌৰৱ হ'ব। অসমৰ কপৌ ফুলৰ আৰ্হিত এটা সুন্দৰ বিশ্বমানৰ টাৰ্মিনেল নিৰ্মাণ কৰা হৈছে আৰু এই নিৰ্মাণ কাৰ্য এই বছৰৰ জুলাইত সমাপ্ত হ'ব। এই নতুন টাৰ্মিনেলটো নিৰ্মাণ হোৱাৰ লগে লগে গুৱাহাটীত টুৰিষ্টৰ সংখ্যা ব্যাপকভাৱে বৃদ্ধি হ'ব। ইয়াৰ প্ৰতি সংগতি ৰাখি আমি গুৱাহাটী বিমানবন্দৰৰ পৰা নতুন টাৰ্মিনেললৈকে গড়ল ধাৰাপুৰেদি দীপৰ বিলৰ বা ধাৰাপুৰ চাৰিআলি তিনিআলি পৰ্যন্ত পাব পৰাকৈ এটা 6 লেনযুক্ত পথ আমি বনাব খুজিছোঁ। তাত নতুন বিমানকোঠ, য'ত কিৰণশ্ৰী হোটেলৰ সন্মুখত হৈ আছে নতুন বিমানকোঠৰ নতুন টাৰ্মিনেল, সেই টাৰ্মিনেল বিল্ডিঙৰ পৰা আমি পোনে পোনে গড়লৰ ফালে ওলাই যাম।
গড়লৰ পৰা ধাৰাপুৰলৈকে আমি আহিম আৰু ধাৰাপুৰত এখন উৰণীয়া খেতু দি ই 3 ভাগ হ'ব যোন পলাশবাৰী যোনে মিৰ্জা যোনে ছয়গাঁও বকুলৈকে যাব খোজে তেওঁলোকে বৰ্তমানৰ বিমান কোঠত যোৱা ৰাস্তাটো ব্যৱহাৰ আমি পাবৰ কাৰণে আমি সম্ভৱ উঠিব অসমমালা প্ৰথম এই অসমমালা প্ৰথম আঁচনিখন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই ঢেকিয়াজুলিত শুভ উদ্বোধন কৰিছিলে অসমমালা এক যিখন আঁচনি সেই আঁচনিখন ইতিমধ্যে দ্ৰুতগতিত চলি আছে তাৰ বিভিন্ন ৰাস্তা এতিয়া কি কৰি আছে ভাই আপুনি কৰি আছে কি বন্ধ কৰকচোন অসমমালাৰ গোটেই পথকেইটাৰ আমি বিভিন্ন পৰ্যায়ত কাম চলি আছিলে এইবাৰ আমি অসমমালাৰ দ্বিতীয় সংস্কৰণ এটা আনিছোঁ যিটোৰ জৰিয়তে 43টা নতুন ৰাস্তা সাউথ ইষ্ট ইকনমিক কৰিডৰ যিটো আমি কল্পনা যে অসমৰ গোটেইবোৰ ৰাস্তা এটা ইকনমিক কৰিডৰলৈকে ৰূপান্তৰ হ'ব অসমমালা প্ৰথম শিতানৰ সফলতাৰ পিছত এইবাৰ দ্বিতীয় সংস্কৰণ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই শুভ উদ্বোধন কৰিব 43টা আমি নতুন ৰাস্তা লৈছোঁ সমগ্ৰ অসমতে 3,444 কোটি টকা ব্যয় কৰি ৰাজ্য চৰকাৰৰ এটা প্ৰয়াস সেই প্ৰয়াসটোকো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই শিলান্যাস কৰিব ইয়াৰ নিবিদা প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হৈছে এতিয়া মাত্ৰ কাম আৰম্ভ কৰাৰ অপেক্ষা আৰু ই গোটেই অসমতে আছে মই আপোনালোকক বিশেষকৈ অসমৰ ৰাইজৰ বাবে এটা আভাস দিব খুজিছোঁ বৰমাৰ পৰা তামুলপুৰলৈ এটা নতুন 4 লেন যুক্ত নতুন ডাবল লেনিং ৰাস্তা হ'ব যিটো 90 কোটি টকা ব্যয় কৰা হ'ব বৰমাৰ পৰা নিকাশী বাস্কা জিলাত তাতো 90 কোটি টকা ব্যয় কৰা হ'ব হৰ্থেবাৰীৰ পৰা নগাঁওলৈকে পাঠশালাৰ পৰা হৰ্থেবাৰীলৈকে ৰাস্তাটো অসমমালা প্ৰথমত কৰা হৈছিল অসমমালা দ্বিতীয়ত এতিয়া হৰ্থেবাৰীৰ পৰা নগাঁওলৈকে কৰা হ'ব 50 কোটি টকা ব্যয় কৰা হ'ব তাৰ পিছত আমি এটা ইৰংমাৰা বুলি টি ষ্টেট আছে তাৰ পৰা বোকাখাট টি ষ্টেটলৈকে এইটো এটা নতুন ৰাস্তা হ'ব যাক আমি ষ্টেট হাইৱে 39 বুলি কওঁ এই ৰাস্তাটো অসমমালা আঁচনিৰ ভিতৰত অন্তৰ্ভুক্ত হৈছে তাৰ পিছত আমাৰ কাছাৰ জিলাত আমজুৰ বিন্নাকান্দি ফুলেৰতলৰ পৰা আমজুৰ ফুলেৰতল স্বামী বিবেকানন্দ ষ্টেটুলৈকে নতুন ৰাস্তা এটা নিৰ্মাণ হ'ব ধলাই বজাৰৰ দুৱাৰবন গ্ৰান্টৰ পৰা আইজল ৰোডৰ ওপৰত নতুন আমি ৰাস্তা পুৰণা তাক আমি ডাবল লেনিং কৰিম তাৰ পিছত চৰাইদেউত আমি পাটচাকুৰ পৰা পিঠাগুৰিলৈকে ভায়া জলজলি পাঁচালি এই ৰাস্তাটো নতুনকৈ নিৰ্মাণ হ'ব যি ধৰণে বৰ্তমান আছে চিৰাঙত
ঘোচালপাৰা কালী মন্দিৰ তিনিআলি পৰা পূব আমগুৰিলৈকে এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ হ'ব। ৭৭ কোটি টকা ব্যয় হ'ব। মঙলদৈৰ পৰা ৰঙিয়ালৈকে এটা বিকল্প ৰাস্তা নিৰ্মাণ হ'ব। তাত ১৫৬ কোটি টকা ব্যয় কৰা হ'ব মঙলদৈৰ পৰা ৰঙিয়ালৈকে। তাৰপিছত বুটিকৰৰ পৰা ঘিলামাৰালৈকে ধেমাজিত এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ কৰা হ'ব ৫২ কোটি টকা। বামুণবাৰীৰ পৰা নিগম পাঁচচালিলৈকে ডিব্ৰুগড় টিংখঙত এটা ১৭ কিলোমিটাৰৰ নতুন ৰাস্তা ডাবল লেনিং কৰা হ'ব ৬১ কোটি টকা। লাহোৱাল নতুন আলি টিংৰাই তিনিআলিলৈকে তাতো এটা নতুন ৰাস্তা ডিব্ৰুগড় জিলাত নিৰ্মাণ হ'ব। চেঁচা তিনিআলি গৰুবন্ধা গাঁও ইটাখুলি ইয়াত এটা নতুন ৰাস্তা হ'ব ৫০ কোটি টকা ব্যয় কৰা হ'ব। নাওঘাট ব্ৰিজটো চুঙাজান সৰুপথাৰ গোলাঘাট জিলাৰ সৰুপথাৰ সমষ্টিত ৭৭ কোটি টকা ব্যয়েৰে নতুন ৰাস্তা এটা নিৰ্মাণ হ'ব। গোলাঘাটৰ পৰা মেৰাপানীলৈকে যাবৰ কাৰণে ১০৩ কোটি টকা ব্যয় কৰি ৩০ কিলোমিটাৰৰ ডাবল লেনিং হ'ব। পুলিবৰ হেন্দিক গাঁও বুৰালী কিষণ গোলাঘাটৰ খুমটাইত তাতো এটা নতুন ১৬ কিলোমিটাৰ ৰাস্তা নিৰ্মাণ হ'ব। বলদমাৰী টু দুবাৰপাৰা ভায়া গাৰু বজাৰ গোৱালপাৰা জিলাত এটা নতুন ৰাস্তা ডাবল লেনিং কৰা হ'ব। আইনাখাল পৰা অছিমগঞ্জলৈকে কৰিমগঞ্জত ১১৯ কোটি টকা ব্যয়েৰে এটা নতুন পথ নিৰ্মাণ হ'ব। যোৰহাটৰ বিশেষকৈ তিতাবৰ বৰহলা ৰোড যাক আমি নআলি বুলি কওঁ তাত এটা ১৩১ কোটি টকাৰে বৰ্তমানৰ ৰোডটোত ডাবল লেনিং কৰা হ'ব। কাকডোঙাৰ পৰা দেৱৰ পৰা ভায়া তিতাবৰ যাক আমি ধোদৰ আদি লেফ্ট আউট পৰ্চন বুলি কওঁ তাতে ১২৯ কোটি টকা ব্যয়েৰে আমি ডাবল লেনিং কৰিব গৈ আছোঁ। নলবাৰীৰ পৰা কলিতাকুছিৰ ৰাস্তাটো আমি ডাবল লেনিং কৰিব গৈ আছোঁ যিটো আমাৰ নামনি অসমৰ সংযোগস্থলী ৬৬ কোটি টকা ব্যয়েৰে। বেজেৰা চাৰিআলিৰ পৰা বালিকুছিলৈকে যিটো ৰাস্তা তাক আমি ডাবল লেনিং কৰিব গৈ আছোঁ ৩৬ কোটি টকা ব্যয়েৰে। আমবাৰীৰ পৰা মাজিৰ গাঁৱলৈকে পলাশবাৰীত আমি ৰাস্তা বনাব গৈ আছোঁ ৯৬ কোটি টকা ব্যয়েৰে। হাটডলাৰ পৰা নয়নপুৰলৈকে কামৰূপ জিলাত তাতো আমি ২৭ কোটি টকা ব্যয়েৰে এটা ৰাস্তা নিৰ্মাণ কৰিব গৈ আছোঁ। বৰঘাটৰ পৰা বৰ্ণিহাট কামৰূপ মেট্ৰপলিটান ডিষ্ট্ৰিক্টত তাতো এটা ৰাস্তা নিৰ্মাণ হ'ব। কুঠুৰিৰ পৰা নগাঁও বা বোকাজানেদি নগৈ কুঠুৰিৰ পৰা পাহাৰৰ মাজেদি ডিফুত গৈ উঠিব পৰা আমি এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ ৩০০ কোটি টকা আমি ব্যয় কৰিম। কাজিৰঙাৰ কোঠৰীৰ পৰা আমি জংঘলৰ মাজেদিয়ে আমি একেবাৰে যিটো ডিফুৰ নেশ্যনেল হাইৱে বৰ্তমান নিৰ্মীয়মান 4 লাইন তাতে আমি উঠিব পাৰিম। কোকৰাঝাৰ টু ৰামফাল বিল তাতো আমি নতুন ৰাস্তা এটা বনাম ১৩ কোটি। গুবিচাৰী চাংমাইত্ৰা ডিজু পথাৰ তাত এটা নতুন ৰাস্তা হ'ব ৪৪ কোটি টকা। কহৰাৰ END ডাইকৰ পৰা জামুগুৰিলৈকে লখিমপুৰ জিলা তাত এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ হ'ব। পাতিগাঁৱৰ পৰা টাকাচুক মাজুলীত এটা নতুন মথাউৰিৰ ওপৰেদি নতুন ৰাস্তা নিৰ্মাণ হ'ব। তাত আমি ১০২ কোটি টকা ব্যয় কৰি মাজুলী ৰাইজৰ বাবে ব্ৰহ্মপুত্ৰ ডাইকৰ পৰা পাতিগাঁৱলৈকে পাতিগাঁৱৰ পৰা তাৰাচুক বহুত ডাঙৰ প্ৰজেক্ট এটা হ'ব। বঘৰা দমল আহঁতগুৰিৰ পৰা আমাৰ আমচৈলৈকে মৰিগাঁৱত এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ হ'ব। বৰ আগ্ৰা টু খাৰজাৰা আশ্ৰম নলবাৰীত নতুন এটা ৰাস্তা নিৰ্মাণ হ'ব। তাৰপিছত কোৱৰটোল তিনিআলিৰ পৰা জখলাবন্ধালৈকে এটা নতুন ৰাস্তা বৰ্তমানৰ সৰু ৰাস্তা ডাবল লেনিং হ'ব কলিয়াবৰত। কঠীয়াতলিৰ পৰা কঠীয়াতলি কামপুৰ যমুনামুখ হৈ দবকালৈকে
এই ৰাস্তাটো আমি ডাবল লেনিং কৰিম 127 কোটি টকা ব্যয় কৰি। তাৰ পিছত আমাৰ নাজিৰা টাউনৰ পৰা একেবাৰে নাজিৰা যিটো আমাৰ ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট ফেৰীঘাট আছে ONGC তিনিআলিৰ পৰা নাজিৰাত, তাৰ পৰা আমি দিখমুখলৈকে এটা নতুন ৰাস্তা নিৰ্মাণ কৰিম 100 কোটি টকাৰে। তাৰ পিছত চতিয়া সমষ্টিত সিজুচা ইটাখোলাৰ পৰা সিজুচা ইটাখোলাৰ এই পইণ্টটোত আমি নতুন ৰাস্তা নিৰ্মাণ কৰিম। তাৰ পিছত বালিপাৰা ভালুকপুঙৰ পৰা আমি লখৰালৈকে চতিয়া সমষ্টিতে নতুন ৰাস্তা এটা নিৰ্মাণ হ'ব। তেজপুৰৰ পৰুৱা চাৰিআলিৰ পৰা তেজপুৰ বিশ্ববিদ্যালয়লৈকে যোৱা গোটেই ৰাস্তাটো বৰ্তমান খুব বেয়া অৱস্থা, তাক আমি ডাবল লেনিং কৰি নিৰ্মাণ কৰিম 110 কোটি টকা। শোণিতপুৰ জিলাতে ঘৰিয়ালি টি ষ্টেলৰ পৰা বৰজুলি তিনিআলি একেবাৰে বিয়াৰো ৰোড যিটো বৰ্তমান আছে তাক আমি নতুনকৈ নিৰ্মাণ কৰিম। ভূপেন হাজৰিকা সেতুৰ পৰা কেঁচাইখাইটি থানলৈকে যিটো ৰাস্তা আছে ঢলাত, তাক আমি নতুনকৈ ডাবল লেনিং কৰিম। ডিব্ৰুগড় পেঙেৰি বৰডুমচা মাহং চাৰিআলি ৰোড, তাক আমি 133 কোটি টকা খৰচ কৰি ডাবল লেনিং কৰিম। বেংডুবিৰ পৰা নাওকাটা ওদালগুৰি জিলাত আমি 115 কোটি টকা খৰচ কৰি নতুনকৈ নিৰ্মাণ কৰিম। টংলাৰ পৰা একেবাৰে নাওকাটালৈকে ৰাস্তাটো ডাবল লেনিং হৈ যাব। আৰু ফাইনেলি অসম মেঘালয় সীমান্তৰ বৈঠালাংচুৰ পৰা খান্দুলিলৈকে ভায়া হামৰেন, য'ত আজি পুলিচ মাজে মাজে যোৱাত অসুবিধা হয়, সেই ৰাস্তাটো আমি 237 কোটি খৰচ কৰি মেঘালয় সীমান্তলৈকে এই ৰাস্তাটো আমি নিৰ্মাণ কৰিম। ইটছ এ বিগ এম্বিচিয়াছ প্ৰজেক্ট আৰু এই প্ৰজেক্টটোৰো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আধাৰশিলা কৰিব আৰু আমি লগে লগে কাম আৰম্ভ কৰিম। This total worth is 3,444 crores. Finally, নেহেৰু ষ্টেডিয়ামখনক আমি এটা ফিফা অলিম্পিক ষ্টেণ্ডাৰ্ডলৈকে ফুটবল গ্ৰাউণ্ডলৈকে নিৰ্মাণ কৰিব খুজিছোঁ, য'ত এখন মেইন ফুটবল গ্ৰাউণ্ড থাকিব আৰু এখন ট্ৰায়েল ফুটবল ফিল্ড থাকিব। ইয়াত 831 crore খৰচ হ'ব। This will be the biggest sports complex in entire Eastern India. ইমান ডাঙৰ স্পৰ্টছ কমপ্লেক্স কেতিয়াও হোৱা নাই আৰু তাতে অসমৰ গোটেইবোৰ স্পৰ্টছ এছ'চিয়েশ্যনৰ কাৰ্যালয় থাকিব। This is one of the biggest sports complex, যিটো মই deliberately I am using the word Eastern India, not only Northeast. It will be the best among Bengal, Orissa, Bihar, Jharkhand সকলোৰে ভিতৰত this will be the best sports complex. চন্দ্ৰপুৰত আমি নেশ্যনেল গেমছ পতাৰ কাৰণে তাতে এটা মাল্টি ফেচিলিটি এটা স্পৰ্টছ কমপ্লেক্স হ'ব, তাৰো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আধাৰশিলা কৰিব। গুৱাহাটী মেডিকেল কলেজৰ বৰ্তমান বিল্ডিংটোৰ পৰিৱৰ্তে আমি নিউ এজ এটা নতুন হস্পিটেল বনাব খুজিছোঁ। তাত 3,500 পেচেণ্টে ট্ৰিটমেণ্ট ল'ব পাৰিব এট এ টাইমত, এণ্ড দ্য প্ৰজেক্ট কষ্ট উইল বি 3,250 crore. This will become the Guwahati Medical College will become the biggest medical center in the Eastern India. Moi deliberately I am using Eastern India, not Northeast India. And finally, Pradhan Mantri Dangoriyai Karimganj Medical Collegeor আধাৰশিলা স্থাপন কৰিব ৰাতাবাৰীত, যাৰ কষ্ট আহিব 578 crores. আৰু ইউনিটি মল, ভাৰত চৰকাৰে আমাক এটা প্ৰজেক্ট দিছে য'ত বৰ্তমান মণিৰাম দেৱান যিটো আমাৰ কমপ্লেক্স আছে তাতে হ'ব। ইউনিটি মল মানে ভাৰতৰ গোটেই কেইখন ৰাজ্যৰ যিবিলাক ওৱান ডিষ্ট্ৰিক্ট ওৱান প্ৰডাক্ট, অৰ্থাৎ যিবিলাক যেনেকৈ আপোনালোকে কনাট প্লেচত দেখিছে আছাম এম্পৰিয়াম, বেংগল এম্পৰিয়াম, তেনেকৈ ভাৰতবৰ্ষৰ 36টা ৰাজ্য আৰু বিভিন্ন কাউন্সিল, 6 শিডিউল কাউন্সিল,
এওঁলোকৰ এম্পোৰিয়াম থাকিব, লগত আনকমাৰ্চিয়েল কমপ্লেক্সো থাকিব, যাতে বস্তুটোত সকলো ধৰণৰ আমি সামগ্ৰী পাম। 297 crores এইটো প্ৰজেক্ট, সম্পূৰ্ণৰূপে ইয়াক ভাৰত চৰকাৰে ফাণ্ডিং কৰিছে। ইয়াৰো আধাৰশিলা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই স্থাপন কৰিব। আমাৰ জামুগুৰিৰ পৰা গহপুৰলৈকে যিটো পথছোৱা নতুনকৈ নিৰ্মাণ হৈ উঠিলে 592 কোটি টকা, আৰু বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ 1451 কোটি টকা, ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰে যিটো ফাইনেলি আমাৰ নেশ্যনেল হাইৱেটো হৈ গ'ল, তাৰো শুভ উদ্বোধন প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতৰ কৰ কমলেৰে সমাধান কৰিব, উদ্বোধন কৰিব। The entire total project cost will be 11,599 crores. 11,599 কোটি টকাৰ তেখেতে আধাৰশিলা অথবা শুভ উদ্বোধন কৰিব। আপোনালোকে জানে যে মোদী ডাঙৰীয়াৰ সভাখনত জেনেৰেলি ক্ৰাউডটো যথেষ্ট আহিব, কিন্তু 5,000 মহিলাক আমি আনিব খুজিছোঁ এইখন মিটিঙত, যিটো চৰকাৰী ডেলিগেট হ'ব, বাকীখিনিতো পাৰ্টি বা দলৰ মানুহ আহিব, য'ত ৰাজ্য চৰকাৰে কোনো ধৰণৰ ব্যৱস্থা নকৰে। 5,000 আমি লাখপতি দিদিক আনিব খুজিছোঁ। আমি যিটো লাখপতি বাইদেউৰ কনচেপ্ট এটা আমি কৰিছোঁ, আমি ৰুৰেল ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এইবাৰ মিটিঙত আমাৰ 1 লাখ মানুহ হ'ব, 95,000টো আহিব, কিন্তু মোদী ডাঙৰীয়াক আমি 5,000 লাখপতি বাইদেউ, যি ইতিমধ্যে লাখপতি বাইদেউ হৈছে, তেখেতসকলকো এইবাৰ আনি সভাত আমি সমাৱেশত যোগদান কৰাব বিচাৰিছোঁ। কিন্তু মানুহৰ ভিৰত তেওঁলোকক ডিচিপ্লিন কৰি বহুৱাব পাৰিম নে নাই মই নাজানো, কিন্তু আমি প্ৰচেষ্টা এটা ল'ব খুজিছোঁ যে 1 লাখ 1.5 লাখ যি মানুহ হ'ব, 5,000 আমি লাখপতি বাইদেউক আনিব পাৰোঁ নেকি, তাৰো এটা প্ৰচেষ্টা আমি কৰিছোঁ। আৰু ষ্টেট গভৰ্ণমেণ্টৰ পৰা এইটোৱে কণ্ট্ৰিবিউশ্যন হ'ব, বাকীখিনি স্বাভাৱিকভাৱে পাৰ্টিৰ ফালৰ পৰা মবিলাইজ হ'ব, ৰাইজ আহিব, নিজে আহিব। কিন্তু আমাৰ ফালৰ পৰা আমি 5,000 মহিলাক, যি ইতিমধ্যে লাখপতি হৈছে, তেওঁলোকক আমি আনাৰ কাৰণে এটা প্ৰয়াস কৰিছোঁ। আজি তাৰ ওপৰত মিটিং হ'ব, সম্ভৱ হয় নে নহয় মই ক'ব নোৱাৰোঁ, কিন্তু তাৰ প্ৰচেষ্টা আমি কৰিব খুজিছোঁ। যিনে অলৰেডি উপাৰ্জন কৰি লাখপতি হৈছে, আমি যিটো তেওঁলোকৰ ইকনমিক বেঞ্চমাৰ্ক ৰাখোঁ যে এই বছৰ ব্যৱসায় কৰি কিমান হ'ল, অহা বছৰ কিমান হ'ল, যাৰ 1 লাখ হৈছে, আৰু 1 লাখ হোৱা মহিলা আমাৰ 6 লাখ আছে। টোটেল 40 লাখ আত্মসহায়ক গোটৰ সদস্য অসমত আছে, তাৰে 6 লাখ মহিলা ইতিমধ্যে লাখপতি হৈছে। যেটা যোৱাকালি নিৰ্মলা সীতাৰামন ডাঙৰীয়ায়ো তেখেতৰ ভাষণত লাখপতি দিদিৰ কথা কৈছে, আমি অসমত লাখপতি বাইদেউ বুলি কওঁ। তাৰ এটা আমি চেষ্টা এটা কৰিছোঁ, সফল হ'ব পাৰিম নোৱাৰিম এটা প্ৰচেষ্টা এটা কৰিছোঁ। নহ'লে পিছত কেতিয়াবা মোদী ডাঙৰী আহিলে মোৰ মনত ইচ্ছা আছে লাখপতি দিদিৰ বা লাখপতি বাইদেউৰ সমাৱেশ এখন কৰা, সকলোৱে দেখাও পাব, উৎসাহ পাব, উদ্দীপনা পাব। যি নহওক, এই প্ৰকল্পখিনিৰ আমি সৰু একোটা স্নেপশ্বট কৰিছোঁ, আপোনালোকক এটা এটাকৈ মই দেখুৱাই দিম। তাৰ পিছত আপোনালোকৰ কিবা প্ৰশ্ন থাকিলে মোক আপোনালোকে উত্তৰ বিচাৰিব পাৰে। এটা এটাকৈ প্ৰজেক্ট কেইটা আমি আপোনালোকক দেখুৱাই গৈছোঁ। 300 crores দিয়ক, দেখুৱাই দিয়ক। এইটো হ'ল কামাখ্যা কৰিডৰ, মা কামাখ্যা দিব্যলোক পৰিযোজনা। ভিডিঅ'টো আছেনে? ভিডিঅ' ক'ৰ আছে মোক এইটো কওক। ইয়াৰ ভিডিঅ' নাই, ঠিক আছে, ফটোটো দেখুৱাই দিয়ক খালি। ৰখাই দিয়ক। এইটো আমাৰ কামাখ্যা কৰিডৰ হ'ব। আপুনি গুচি দিয়কচোন, তেতিয়া তেওঁলোকে ফটোখন ল'ব। দিছ উইল বি দ্য কামাখ্যা কৰিডৰ।
সো এইটোত দিব্যাংগজন যাব পৰাকৈ লিফ্ট থাকিব গোটেইখিনি ডিটেইল মই এবাৰ আপোনালোকক কৈছোঁ দিছ উইল বি দ্য কামাখ্যা দিব্যলোক পৰিয়োজনা নেক্সট এইবিলাক একো একোটা কম্পোনেণ্ট আপোনালোকক কেনেকুৱা ধৰণৰ হ'ব নেক্সট ৰাতি এনেকুৱা দেখা যাব ৰাখি দিওঁ অলপ ৰাখি দিওঁ চক্ৰৱৰ্তী চাই দিয়ক কামাখ্যাৰ অলপ মোৰ কথাখিনি ধীৰে ধীৰে শুনি পেলাই এক মিনিট এনেকৈ নকৰিব দিগন্ত অকণমান ধৈৰ্য ধৰা নাৰ্ভাছ নোহোৱাকৈ কৰা কামাখ্যা প্ৰজেক্টটো আকৌ এবাৰ দেখুৱাই দিয়ক কোনোবা এজনে লগত থাকি দিয়কচোন এখেতে নাৰ্ভাছ কৰি আছে কৰি পেলাই বাৰে বাৰে একেটা বাটামৰ সেইটোতে আহি থাকে তেখেতে এতিয়া এইটো হ'ল নিশা কামাখ্যা কৰিডৰটো এই ধৰণে দেখা যাব ঠিক আছে যদি আপোনালোকক কিবা এডিশ্যনেল পিছত লাগে আমি আপোনালোকক দিম যদি নেক্সট এতিয়া 4 লেনিং হেৰিটা হওক আমাৰ এয়াৰপোৰ্টৰ ৰাস্তাটো 6 লেনিং এইটো আমি আপোনালোকক অলপ দেখুৱাব খুজিছোঁ Guwahati is the biggest city in the Indian state of Assam and the largest metropolis in northeastern India. It lies along the Brahmaputra River and is picturesquely situated with an amphitheatre of wooded hills to the south. Guwahati is the gateway to the northeast, as it is the major cultural, political, educational, transportation and commercial hub of northeast India and is among the fastest developing cities in India. It is known for its rich culture and tradition. Lokpriya Gopinath Bordoloi International Airport, also known as Guwahati International Airport, is the major airport of the city. It is the biggest and busiest international airport in northeastern India. To meet the futuristic demands of Guwahati and এইটো নতুন টার্মিনাল হৈ আছে এটা গোটে কপৌ ফুলৰ দৰে হ'ব the Airports Authority of India has also undertaken the work for the construction of a new integrated terminal building. The existing approach road to Guwahati Airport is a critical point of concern for both travelers and commuters in the city. The current road leading to the airport is narrow, and with the new upcoming airport terminal, the existing road will be ineffective in handling the increased traffic. To solve this issue, PWD, Government of Assam has proposed to widen the roads to 6-lane and develop well-planned junctions. PWD has identified a stretch of around 7 kilometers with 6 junctions, namely Dharapur Junction, Garu Junction, Airport Exit and Entry Junction, SOS Junction and VIP Junction to increase the overall road capacity and ease the flow of traffic. At Dharapur Interchange, 2 new flyovers have been proposed that will make the intersections এই ধাৰাপুৰত এনেকুৱা ফ্লাইঅভাৰ এখন of traffic. The traffic coming from Jalukbari will use the 3-lane loop to move toward the airport, and the traffic coming from the airport towards Golpara will use the other proposed 2-lane flyover, and the traffic from the airport to Jalukbari will use the 3-lane service road. The landscape at the island at the junction has also been designed taking inspiration from the forest setting in the state, with elements like mounds, rocks, and plantations with sculptures depicting modern interpretations of animals. The road from Dharapur Junction towards Garu Junction will undergo widening.
The typical section of the road will have a right-of-way of 45 meters with 6-lane carriageway that measures 10.5 meters on both sides, divided by a landscaped green median, providing ample space for vehicular movement. Additionally, there is a 5.5 meters wide serviced road separated by a 2 meters wide covered drain. Furthermore, a footpath of 1.75 meters alongside the service road is also proposed. For the Gurul intersection, it is proposed to transform it into a signal-free junction by incorporating Etu Gorolor point. Additionally, major roads leading to and from Gurul will undergo widening. The roundabout will cater to the traffic coming from Darapur toward the airport and Pulashpari, and traffic coming from the airport to Darapur and Pulashpari. This strategic development not only enhances traffic flow but also promises significant benefits such as reduced congestion and improved safety. The roundabout will be landscaped to provide an aesthetically pleasing gateway to the area, with a design inspired by the celebration of the famous Bihu dance, on symbolic representation of the rivers of Assam as a fusion of culture with nature. The road from Gurul Junction towards SOS Junction will also undergo widening. The typical section of the road will have a right-of-way of 38 meters with 6-lane carriageway that measures 10.5 meters on both sides, divided by landscaped green median. Additionally, in this section there is a 5.5 meters wide serviced road on one side, which further increases between airport entry and exit roundabout on this 3.5 meters on other side, and are proposed on the covered drains, separated by footpaths of 1.2 meters. For the new airport terminal building, entry and exit intersections are proposed between Gurul and SOS junctions, which will be made signal-free zones with the implementation of roundabouts. The road from the airport entry and exit roundabout will be the elevated departure road of the new terminal, whereas a 10 meters wide service road will integrate with the arrival road of the new terminal. The roundabouts will cater to traffic coming from Gurul Junction toward the airport, from SOS Junction to the airport, and from the airport towards SOS and Gurul Junctions. Furthermore, the main arteries leading to and from the airport will undergo expansion. This transformation is expected to yield numerous advantages, including smoother traffic movement, minimized delays, and heightened road safety. The roundabouts will also feature landscape designs that are inspired by the Pove Deal, with a wetland and birds theme, enhancing the visual appeal of the airport vicinity. The roundabouts will have a representation of migratory birds as sculptures and water indicating a wetland setting. The SOS junction is also proposed as a signal-free intersection with a similar intervention of a roundabout. This roundabout will cater to traffic coming from VIP junction to the existing airport and the new terminal building, and from the new airport building and existing airport to VIP junction. The roundabout will be aesthetically designed with inspiration from the tea plantation of Guwahati. It will control the SOS roundabout area. The road from the SOS junction towards the VIP junction will also undergo widening. The typical section of the road will have a right-of-way of 45 meters with 6-lane carriageway that measures 10.5 meters on both sides, divided by landscaped green median. Additionally, there is a 5.5 meters wide serviced road with a green separator of 1.25 meters. Furthermore, a footpath of 2 meters above the covered drain is also proposed. Another oval roundabout is being proposed at the VIP junction to make it a signal-free intersection. Road widening of all major arms is also proposed. This will ensure uninterrupted movement of traffic coming from the airport towards Jalukbari and Golpara, and from Golpara and Jalukbari towards the airport.
বৰ্তমানৰ যিখন The ফ্লাইঅভাৰ আছে landscape তাৰ at তলৰ the জেগাটো junction has also been designed with elements like water bodies, bamboo trees, and lighting to make it more aesthetic for the travelers. By making these intersections signal-free with well-designed roundabouts and expanding the major roads, the city is laying the foundation for a more accessible and vibrant urban landscape. These improvements at the intersections will not only address the current traffic issues, but will also act as a crucial investment in the future growth and development of Guwahati. এবাৰ আমি অসমমালা দ্বিতীয়টো দেখাম এই ৰাস্তাটো হোৱাৰ পিছত ধাৰাপুৰৰ পৰা জালুকবাৰীলৈকে আমি চেষ্টা কৰিম 6 লেন বনাবৰ বাবে সেইটো নেশ্যনেল হাইৱে তেতিয়া আমি ডাইৰেক্ট ৰিং ৰোডত পৰি যাম এতিয়া আমি ধাৰাপুৰলৈকে বনাইছো ধাৰাপুৰৰ পৰা জালুকবাৰী খৰাইঘাট ব্ৰিজলৈকে যদি আমি 6 লেন ভৱিষ্যতে কৰিব পাৰো ৰিং ৰোডটো 6 লেন গতিকে আমি বাহিৰে বাহিৰে 6 লেন পাই যাম এতিয়া অলপ পৰ্চন এটা 4 লেন থাকি যাব কিন্তু আমাৰ মাটি যথেষ্ট আছে 6 লেন কৰাৰ কাৰণে হেতু প্ৰজেক্টটো আমি পিছত লম এটো অসমমালা দ্বিতীয় গাঁথনিৰ ক্ষেত্ৰখনলৈ অসম চৰকাৰৰ লোক নিৰ্মাণ বিভাগে কঢ়িয়াই আনিছে নৱোন্মেষ ভইচটো দি দিও IDA অধীনত উন্নীতকৰণৰ এক বিশেষ পদক্ষেপৰ জৰিয়তে অসমৰ মুঠ পথ সংযোগৰ দৈৰ্ঘ্য হৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ ৩৯০০ কিলোমিটাৰ ৰাজ্যিক ঘাইপথ ৫১২০ কিলোমিটাৰ মুখ্য জিলা পথ ৮৬৩৮ কিলোমিটাৰ নগৰীয়া পথ ১৭৩০ কিলোমিটাৰ আৰু গ্ৰাম্য পথ ৪৬৮১৫ কিলোমিটাৰ দৈৰ্ঘ্য ৬৬২০৩ কিলোমিটাৰ অসমৰ ৰাজ্যিক পথ আন্তঃগাঁথনিৰ উন্নীতকৰণৰ সকলো দিশলৈ মন কৰিলে দেখা যায় কেন্দ্ৰীয় পথ পৰিবহণ আৰু ঘাইপথ মন্ত্ৰালয়ে ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহৰ উন্নয়নৰ কাম পূৰ্ণ গতিত অব্যাহত ৰাখিছে আৰু গ্ৰাম্য পথসমূহৰ উন্নীতকৰণৰ কাম অব্যাহত আছে প্ৰধানমন্ত্ৰী গ্ৰামীণ সড়ক যোজনা আৰু ৰাজ্যিক পুঁজিৰ অধীনত কিন্তু ইয়াৰ মাজতে ৰাজ্যিক ঘাইপথ আৰু মুখ্য জিলা পথসমূহ নেগলেক্টেড মিডল বা মাজতে অৱহেলিত হৈ পৰিছে দশকজোৰা এই অৱহেলা এনে পথসমূহৰ পৰিবহণ ব্যৱস্থাটো অধিক অৱনমিত কৰি তুলিছে কিন্তু এই অৱহেলাৰ অন্ত পৰিব লাগিব এই পথসমূহৰ উন্নীতকৰণ পদপথৰ উন্নত ব্যৱস্থা অধিক সুষম জ্যামিতিক বাস্তৱ ৰূপায়ণৰ বাবে অসম চৰকাৰে গ্ৰহণ কৰা এক বিশেষ পদক্ষেপ হ'ল অসমমালা কাৰ্যসূচী অতদিনে অৱহেলিত হৈ থকা এই পথসমূহৰ উন্নীতকৰণৰ জৰিয়তে অসমমালা অসমবাসীলৈ কঢ়িয়াই আনিছে আনন্দৰ বতৰা পথ উন্নয়নৰ এই ধাৰাই লাভান্বিত কৰিছে লক্ষাধিক এইটো বহু বছৰ আগতে হয় কোনোদিন নহয় এই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব অহাৰ পিছত যথেষ্ট ধন্যবাদ দিব লাগিব আমি তেওঁ এইখিনি কাম কৰা কৰিছে পৰিয়ালৰ ৰাস্তাটো আগতে খুবেই বেয়া আছিলে এতিয়া কিন্তু ৰাস্তাটো ভাল হোৱাৰ কাৰণে খুব ভাল হৈছে আমি ৰিক্সা এইখন চলাবলৈও অলপমান ভাল পাইছোঁ 2021 চনৰ 7 ফেব্ৰুৱাৰী মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে উদ্বোধন কৰা অসম চৰকাৰৰ ধ্বজাবাহী কাৰ্যসূচী অসম মালাই আগন্তুক 20 বছৰত অসমৰ অৰ্থনৈতিক বিকাশত ইন্ধন যোগোৱাৰ লক্ষ্য গ্ৰহণ কৰিছে উন্নত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৰু গ্ৰাম্য পথৰ মাজত এক উন্নত সংযোগ ব্যৱস্থাৰ প্ৰতিশ্ৰুতি বহন কৰিছে আন্তঃৰাজ্যিক পথ সংযোগক এক উন্নত পৰ্যায়লৈ আগবঢ়াই নি অসমৰ অৰ্থনৈতিক বিকাশ ধাৰাত এক গতি প্ৰদান কৰাৰ সপোন পূৰণ কৰিবলৈ চেষ্টা কৰিছে অসমমালাৰ সফলতাৰ যাত্ৰা অব্যাহত আছে আৰু থাকিব এই সফলতাৰে উদ্বুদ্ধ হৈ ৰাজ্যিক ঘাইপথ আৰু মুখ্য জিলা পথসমূহৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত অন্য এক সংযোজনেৰে নাবাৰ্ডৰ পুঁজিৰে NIDAৰ অধীনত 1000 কিলোমিটাৰ পথৰ ইতিবাচক ৰূপান্তৰ কৰা হ'ব পথ সংযোগৰ এই মাষ্টাৰ প্লেন ৰূপায়ণৰ বাবে অসম চৰকাৰে আগন্তুক 20 বছৰৰ লক্ষ্য গ্ৰহণ কৰিছে বিগত 23 আগষ্ট 2023ত অগ্ৰাধিকাৰ ভিত্তিত পথসমূহৰ ৰূপান্তৰকৰণ একেৰাহে অব্যাহত থাকিব মাৰ্চ 2024ৰ পৰা পথসমূহ 2 লেন যুক্ত কৰি তোলা হ'ব ইয়াৰ বাবে ব্যয় হ'ব 3500 কোটি টকা জনপ্ৰতিনিধি আৰু অংশীদাৰসকলৰ সৈতে আলোচনা কৰি এই পথসমূহৰ তালিকা প্ৰস্তুত কৰা হৈছে এই তালিকাত আছে মাজুলীৰ 44.15 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ হাজো বৰক্ষেত্ৰী আৰু নলবাৰী 18.992 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ কমলপুৰৰ 11.4 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ পলাশবাৰীৰ 27.268 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ হাজোৰ
2.20 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, কামৰূপ মহানগৰ জিলাৰ দিছপুৰৰ 14.22 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, নলবাৰীৰ 2.728 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, ধলাই 3.3 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, লক্ষীপুৰৰ 17.482 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ আৰু ধলাই 13.35 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ আন এটি পথ, হাইলাকান্দিৰ এটা 8.230 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ, ৰাধাবাৰী পাথাৰকান্দি 29.282 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, সৰুক্ষেত্ৰী চেঙাৰ 14.42 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, পূব গোৱালপাৰা জলেশ্বৰৰ 10.27 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, কলিয়াবৰৰ 14.9 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, তাৰ লগতে আছে বৰহমপুৰ যমুনামুখৰ 38.185 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ, চতিয়াৰ 20.16 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথৰ লগতে চতিয়াৰ আন এটা পথৰ দৈৰ্ঘ্য হ'ব 8.456 কিলোমিটাৰ, তেজপুৰৰ 7.76 কিলোমিটাৰ এটা দৈৰ্ঘ্যৰ পথ আৰু ৰঙাপাৰাৰ 2.98 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, গহপুৰৰ 7 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, মাহমৰা টিংখাঙৰ 29.71 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ নিৰ্মাণৰ লগতে মংগলদৈ চিপাঝাৰৰ 43.675 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ আন এটি পথ উন্নত কৰা হ'ব। গৈঠালাংচুৰ এটি পথ হ'ব 23.1 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ, গৈঠালাংচুৰ আন এটি পথ হ'ব 20.44 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ, ডকমকা বকলিয়াৰ 40 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, হাওড়াঘাটৰ 47 কিলোমিটাৰ এটি দৈৰ্ঘ্যৰ পথ, যোৰহাট তিতাবৰৰ 38.8 কিলোমিটাৰ এটি দৈৰ্ঘ্যৰ পথ, তিতাবৰ মৰিয়নি 36.45 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, শদিয়াৰ 9.8 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, ডিগবৈ মাৰ্ঘেৰিটাৰ 40 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, বৰমা তামোলপুৰৰ 26.145 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, তাৰ উপৰিও বৰমা চাপাগুৰিৰ 24.863 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ উন্নীত কৰা হ'ব। সৰুপথাৰৰ 22 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ উন্নীতকৰণৰ লগতে গোলাঘাটৰ 29.4 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, খুমটাইৰ 16 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, ঢকুৱাখানা ধেমাজিৰ 15.989 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, টিংখাঙৰ 17.4 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ আন এটি পথ, লাহুৱান দুলিয়াজান তিনচুকীয়াৰ 27.3 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, মৰাণৰ 14.2 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, বিজনীৰ 24.06 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, গোৰেশ্বৰ ভেৰগাঁও টংলা ওদালগুৰিৰ 36.512 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, পশ্চিম কোকৰাঝাৰৰ 22.22 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ, আমগুৰি শিৱসাগৰ নাজিৰাৰ 28.1 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ আৰু লখিমপুৰৰ 6.803 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ উন্নীতকৰণ কৰা হ'ব। তাৰ উপৰিও আছে ঢকুৱাখানাৰ 9.33 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ আৰু মৰিগাঁৱৰ 22 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এটি পথ। অসম চৰকাৰৰ লোক নিৰ্মাণ বিভাগে অসমৰ পথ আন্তঃগাঁথনিৰ উন্নয়নৰ এই নতুন ধাৰা অব্যাহত ৰাখিব। ধন্যবাদ। নেহেৰু ষ্টেডিয়ামটো একজেক্টলি এই ধৰণৰ এটা নতুন আপোনালোকে দেখিছে মেইন কোৰ্ট, ট্ৰায়েল কোৰ্ট আৰু গোটেই এটা গুৱাহাটী নেহেৰু ষ্টেডিয়ামৰ নতুন এইটো এটা লুক হ'ব আৰু এইটো গোটেই যিটো আমাৰ বেতৰ যিটো খৰাহী আছে সেই ধৰণৰ এটা থিমেদি ইনস্পায়াৰ্ড হ'ব গোটেইটো। ইয়াতে এখন ফুটবল ফিল্ড থাকিব, এখন ট্ৰায়েল ফুটবল ফিল্ড থাকিব, বেডমিণ্টন, টেবুল টেনিছ, ছুইমিং পুল চব থাকিব আৰু লগত অসমৰ গোটেইবোৰ ক্ৰীড়া সন্থাৰ একোটা কাৰ্যালয় পাব তেওঁলোকে। চক্ৰৱৰ্তী ইয়াত টোটেল অডিয়েন্স কেপাচিটি কিমান? 30,000 মানুহে একেলগে বহি চাব পৰা হ'ব। এইটো অসমৰ বিগেষ্ট হ'ব। নেক্সট আপুনি এইটো গুৱাহাটী মেডিকেল কলেজৰ যিটো নতুন লুক হ'ব সেইটো আপোনাৰ এইখন। বেলেগ এংগুলৰ ফটো আৰু আছে নে? এইখন হ'ব একজেক্টলি। বৰ্তমানৰ মেডিকেল কলেজখনৰ চাৰিওফালেদি এইটো বনাই অহা হ'ব আৰু ফাইনেলি মাজৰ জেগাখিনি বৰ্তমানৰ মেডিকেল কলেজখিনি গোটেই ভাঙি সেইটো এখন ফিল্ড হৈ যাব আৰু এইটো চাৰিওফালৰ পৰা বনাই অনা হ'ব। আৰু এই পিছফালে আপোনালোকে দেখিছে ডেণ্টেল কলেজ, এই গোটেইবোৰ ইণ্টিগ্ৰেটেড হৈ যাব আৰু এই কাষৰটো পাৰ্কিং হ'ব যিটো দেখিছে।
আৰু ফটো আছে দেখক এইটো 3000 crore ভিতৰখন এনেকুৱা হ'ব যেটো লন আমি কল্পনা কৰিছো মানে নেক্সট 100 ইয়াৰ্ছৰ কল্পনাৰে বনোৱা হৈছে আকৌ দেখক ভালকৈ আৰু কি ফটো আছে ফটো লেখে যাওক বেক কৰক এটা এংগলৰ পৰা এনেকুৱা পিছত মই আপোনালোকক আকৌ দেখুৱাম বাট দিস উইল বি the biggest medical college in eastern India. Next one option. এইটো দেখিব পাৰে এই মাজৰ যিখিনি ভিতৰ দেখি আছে গুটেবোৰ গছ গছনি আমি ভাল কৰি প্ল্যানিং কৰিছো সেইটো পাৰ্কিং হ'ব এটো বিল্ডিং হ'ব বৰ্তমানৰ ওল্ড মেডিকেল কলেজৰ বিল্ডিংটো এনেকুৱা হ'ব আমি পেইং কেবিন যত আছে তেনেকে ভাঙি বৰ্তমান যেটো পাৰ্ক আছে আমি সাইডেদি বনাই আনি মেইন বিল্ডিংটো টাচ নকৰাকৈ বিল্ডিংটো কমপ্লিট কৰা হ'ব যোৱা এবছৰৰ পৰা ইয়াৰ ওপৰত ডিপাৰ্টমেন্টে কাম কৰি আছে এটা ফাইনালি আমি টেন্ডাৰ ষ্টেজলৈকে আহিব পাৰিছো ঠিক আছে যদি কাবাৰ ফটোগ্ৰাফ লাগে ৰাজচক্ৰৱৰ্তীৰ পৰা আপোনালোকে লৈ ল'ব পাৰিব দি দিব নেক্সট ঠিক আছে নেক্সট প্ৰজেক্ট এটা যেটো আমাৰ এএসসিবি স্পোর্টস কমপ্লেক্স হ'ব তাৰো এটা সৰু ইয়াৰ যেটো ডিজাইন হ'ব এই ধৰণৰ ডিজাইন হ'ব যিখন এখন মাল্টি স্পোর্টস হ'ব অকল তাত তাৰমানে গুৱাহাটীত সৰু সজাই হৈ গ'ল আমিনগাঁও হৈ গ'ল আমিনগাঁওৰ কাম আৰম্ভ হৈ গ'ল নেহেৰু ষ্টেডিয়াম হৈ গ'ল চন্দ্ৰপুৰ হৈ গ'ল মানে গুৱাহাটীত আমি যিকোনো ধৰণৰ খেলা পাতিব পাৰিম আৰু এই গুটে বিলাকত একোটা স্পোর্টস ইনষ্টিটিউট হ'ব চন্দ্ৰপুৰ ষ্টেডিয়ামটো লুকটো এটো আৰু গুটে বিলাকত স্পোর্টস হোস্টেল থাকিব আমাৰ লক্ষ্য হৈছে যাতে গুৱাহাটীত আমি গেম ভিলেজ নবনোৱাকৈ 3000 স্পোর্টস প্লেয়াৰক এট এনি পইণ্ট অফ টাইম আমি ৰাখিব পাৰো সৰু খজাইটো স্পোর্টস হোস্টেলৰ কাম চলি আছে আমিনগাঁওটো চলি আছে নেহেৰু ষ্টেডিয়ামত আমাৰ কিমান লৰা চলি থাকিব পাৰিব চক্ৰৱৰ্তী 300 লৰা চলি এনি টাইম থাকিব পাৰিব যেটা কেম্পৰ কাৰণে আহিব হোটেল টোটেল কৰিব নালাগে তেনেকে গুৱাহাটীত আমি আৰু 3000 লৰা চলি স্পোর্টস খেলিব আহিলে এই খেলো ইন্ডিয়া হক কিবা হক যেতিয়া গেমস পাতিম হোটেল আৰু ভাড়া কৰিব নালাগে নেক্সট ঠিক নেক্সট প্ৰজেক্ট এটা কৰিমগঞ্জ মেডিকেল কলেজ এখন নতুন কৰিমগঞ্জ মেডিকেল কলেজ হ'ব যিখন ৰাতাবাৰীত আমি বনাম আৰু ল্যান্ড এলটমেন্ট হৈ গ'ল টেন্ডাৰো হৈ গ'ল সো ইয়াতে 578 crores ব্যয় কৰা হ'ব আমাৰ অসমত কৰিমগঞ্জ আৰু শিৱসাগৰ হৈ গ'লে আমি 23খন মেডিকেল কলেজ পাই যাম মেডিকেল কলেজৰ প্ৰয়োজনীয়তা লাহে লাহে আমাৰ টাৰ্গেট 25 আছে পিছত গোৱালপাৰা আৰু হাফলং আমি ৰাখি থৈছো কিন্তু এই বছৰ আমি কৰিমগঞ্জ আৰু শিৱসাগৰ আৰম্ভ কৰি দিম Next. Next. Unity Mall. Unity Mall, starting over. এটো আমাৰ যেটো মনিৰাম ট্ৰেড সেন্টাৰ ইউনিটি মল বুলি আমি একাৰণে কৈছো যে গুটে ভাৰতৰ ৰাজ্যসমূহৰ এটা ইউনিটি ইয়াতে হ'ব সব ষ্টেটতে দিছে এনেকুৱা এটা ইউনিটি মল গুৱাহাটীতো দিছে একটা মল বুলি কোৱা হৈছে একতা মল আৰু এটা ভাল ফটোগ্ৰাফ আপোনাৰ নেক্সট পেজত আছে এইটো আগৰ যেটো ট্ৰেড সেন্টাৰ এইটো তাৰ পিছফালে এইটো হ'ব আগৰটো আমি নাভাঙো খালি আগৰটো অলপ ৰিমডেল কৰি দিম যাতে তাৰ লগত তাৰ এটা
সামঞ্জস্য আহি যায় আৰু আগৰটোৰ ভিতৰৰ যিখিনি অলপ পুৰণা হৈ গৈছে টপ টু ডেট কৰা মানে এইটো হ'ব একজেক্টলি আৰু অলপ ওচৰত আনো নেক্সট এনেকুৱা ধৰণৰ মল এখন হ'ব একতা মল নেক্সট এইটো হ'ব একজেক্ট ৰাতি দেখিলে এনেকুৱা হ'ব সো এই গোটেইবোৰ প্ৰকল্প এই গোটেইখিনি আমি নিউ এজ বুলি কৈছোঁ যে এইটোৱে অসমক ইষ্টাৰ্ণ ইণ্ডিয়াৰ ভিতৰত বেষ্ট ষ্টেটৰ শাৰীলৈকে লৈ যাব সো এই ধৰণৰ প্ৰকল্প সেইকাৰণে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি নিমন্ত্ৰণ জনাইছোঁ আমাৰ এই বছৰ বাজেটত এনেকুৱা আইকনিক প্ৰজেক্ট আৰু 4-5টা দেখা পাব যেটো নেক্সট লেভেলৰ কনষ্ট্ৰাকচন নেক্সট লেভেলৰ ডিজাইন আৰু আমি নেক্সট লেভেললৈকে যাব খুজিছোঁ কিবা যদি আপোনালোকৰ প্ৰশ্ন আছে কৰিব পাৰে নাই ৰোড শ্ব' নকৰোঁ কাৰণ আমি গুৱাহাটীত আমি ৰোড শ্ব' আদি কৰিব খোজা নাই গতিকে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কালি তেখেতক এয়াৰপোৰ্টৰ কাষতে সাংস্কৃতিক দলে অভিবাদন জনাব এইটো বেলেগ কথা কিন্তু তেওঁ এয়াৰপোৰ্টৰ পৰা কইনাধৰৰ পৰা তেওঁ পোনে পোনে আহি খানাপাৰাত সোমাব তাৰ মাজত আৰু ৰোড শ্ব' নাথাকে কিন্তু প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আজিকালি এটা নিয়ম কৰবাত মই মিটিঙত দেখিছোঁ যে তেওঁ ৰাইজৰ মাজলৈকেও আহে কেতিয়াবা গাড়ী এখনতো আহে কেতিয়াবা খোজকাঢ়িও আহে এইটো যি কিন্তু ৰাস্তাত একো নহয় যি হ'ব খানাপাৰা খেল পথাৰৰ ভিতৰতে হ'ব খুব ধুনীয়া আপোনালোকক কেতিয়াবা মই ড্ৰয়িংটো দেখাম আপোনালোকক লৈ যাম কপৌ ফুলটোকে হ'ব আমি কপৌ ফুল এটা দেখিলে যেনেকুৱা ধাৰণা হয় কপৌ ফুলটোৱে হ'ব একজেক্টলি তাতে গোটেইকেইখন ষ্টেডিয়ামতে আমি দিব্যাংগজন থাকিব চন্দ্ৰপুৰৰ ষ্টেডিয়ামখনত দিব্যাংগৰ কাৰণে তাত স্পেচিয়েল ফেচিলিটিজ থাকিব যাতে দিব্যাংগ গেমছ হ'লে আমি মেইনলি তাতে পাতিব পাৰোঁ তেখেত আহোঁতে গুৱাহাটীৰ ভিতৰেদি আহিব আৰু যাওঁতে ৰাতিপুৱা যিহেতু ৰাতি নেশ্যনেল হাইৱেত কনষ্ট্ৰাকশ্যন হৈ আছে সেইকাৰণে আমি তেওঁ গুৱাহাটীৰ মাজেদি আনিম ছিকিউৰিটিৰ ফালৰ পৰা ঠিক নহয় নেশ্যনেল হাইৱেদি অনাটো বিভিন্ন কনষ্ট্ৰাকশ্যন চলি আছে কিন্তু ঘূৰি যাওঁতে যিহেতু দিনতে ঘূৰি যাব তেওঁ নেশ্যনেল হাইৱেদি ঘূৰি যাব আমি কৰা নাই আমি ব্যৱস্থা কৰা নাই কাৰণ ৰাতিও হ'ব নিশাও হ'ব আৰু কোনোবা নিজে আহিলে আহিব আমাৰ ফালৰ পৰা আমি কৰা নাই আমি কংগ্ৰেছৰ কাৰণে যেটো নিয়ম কৰিছোঁ সেই নিয়মটো আমিও নিজে পালন কৰাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ খন দলং হ'ব বা 38খন দিগন্ত কিমান 38 ব্ৰিজ ইয়াৰ ভিতৰত থাকিব আৰু আপোনালোকক এটা মই আৰু এটা ভাল খবৰ জনাব খুজিছোঁ গুৱাহাটী পলাশবাৰী ব্ৰিজখনৰো টেণ্ডাৰ হৈ গ'ল LNTয়ে ব্ৰিজখন পাইছে অলৰেডি তেওঁলোকক লেটাৰ অফ দিয়া হৈ গ'ল নাৰেংগী কুৰুৱাৰখন আৰু এমাহৰ কাম আছে টেণ্ডাৰ হৈ গৈছে লেণ্ড একুইজিশ্যনৰ কামো আৰম্ভ হৈ গৈছে তাতে ফুটবল হৈ যাব ফুটবল এখন প্ৰেক্টিছ গ্ৰাউণ্ড থাকিব এখন মেইন গ্ৰাউণ্ড থাকিব তাৰে ফুটবল ফিল্ড এখনতো চবেই কৰিব পাৰে মানুহে ৰাতিপুৱা এতিয়া যি আছে সেইটোৱে আৰু কিন্তু মেইন ফিল্ডখন আমি ইমানে সফিষ্টিকেটেড সেইখন আমি প্ৰিজাৰ্ভ কৰিম আৰু চাৰিওফালৰ ৰাস্তাবিলাকো ডাঙৰ হ'ব ষ্টেডিয়ামৰ মাটি অলপ অলপ আমি এৰি দিম যাতে গান্ধী বস্তিৰ ভিতৰলৈকে যোৱা ৰাস্তাটো অলপ ডাঙৰ হয় ফ্লাইঅভাৰখনো আমি নতুনকৈ বনাম যেটো গুৱাহাটী হেৰি ফ্লাইঅভাৰখন হ'ব তাৰ আৰ্ম এটা নেহেৰু ষ্টেডিয়ামৰ ফালে ওলাই আহিব যাতে ট্ৰেফিকটো ডিকনজেষ্ট হয় আৰু পুৰণা ফ্লাইঅভাৰখন ৰেলে ভাঙি দিব কৈছে গতিকে তাত নতুন যেটো সানমাৰী গুৱাহাটী ক্লাব যেটো ফ্লাইঅভাৰ হৈ আছে তাৰ এটা আৰ্ম নেহেৰু ষ্টেডিয়ামৰ ফালে ওলাই আহিব আমি উলুবাৰীলৈকে ওলাব খুজিছিলোঁ কিন্তু বহুত লেণ্ড একুইজিশ্যন থকাৰ কাৰণে সম্ভৱ নহ'ব
আৰু কিবা যদি আছে আপোনালোকে সুধিব পাৰে। Mr. Chief Minister, a day after the Prime Minister's visit, the budget session of the Assam Legislative Assembly will Yes. also commence. If you can throw some light on what the bills that are expected. We are lining up Assam Polygamy Ban Act. That is already, it is with Law Department now for vetting. But we will also closely monitor the development of Uttarakhand. If Uttarakhand UCC bill is laid on 5th, then we see that can be, we are in a position to implement the entire UCC. Then we will see that also, because our assembly is on 12th, so we have some time. Hobo? So, dhanyawad. Sir, yesterday the finance minister has placed the interim union budget. Sir, what is your reaction about this? You see, that budget has laid focus on the continuous capital investment. This year, Assam has got almost 3,500 crores from Government of India for capital project. This is the reason we could take up all these projects. So, Finance Minister has said that the support to the state government for capital projects will continue. So, that's a big incentive for the state. Finance Minister has also said that construction of houses under Pradhan Mantri Awas Yojana will continue. Another 2 crore people is going to get Pradhan Mantri Awas Yojana. Finance Minister has also said that now Government of India will also help the middle class to have a house on their own. Also, the devolution amount to the state has been increased significantly. Normally, they give us increase of 7 to 8%, but this time the increase for devolution to the state has been shown as 11%. So that will help state government, that will give big buoyancy to the state government for the next year. So overall, this is a very good budget for the states, very good budget for the poor, and very good budget for the middle class. Mr. Chief Minister, can you give us an update on the cases involved with the Yatra, Rahul Gandhi's Yatra? That 2 cases has been registered. For Guwahati case, we have created a SIT. Already the SIT is working. We have identified the body double which was used by Rahul Gandhi during the Padayatra. So once Prime Minister goes back from Assam, I am going to give you a press conference on that. We have now confirmed that most of the road, Rahul was not sharing the crowd, his body double was sharing the crowd. And after the controversy, body double has quietly left from Guwahati without accompanying him to the next leg from Guwahati to Bengal part. This is after you exposed the... After India Today North is exposed. I have not exposed anything. After they uploaded the photographs, that person quietly left Assam from Guwahati airport directly to Delhi without accompanying him to the last leg, which reconfirmed my allegation. So that both the Guwahati cases is under SIT, Jorhat is being investigated by our normal way, and body double part I am going to reveal after Prime Minister left the state. As of now, I don't want to enter into that. আর দেখো না ঠিক ধন্যবাদ।